আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি বিষয়ভিত্তিক অংশে অ্যাপ্লাইড কেমিস্ট্রির সপ্তম ক্লাস নিয়ে আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রায়হান, লেকচারার কেমিস্ট্রি, পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ। আজকের সপ্তম ক্লাসের আমাদের বিষয়বস্তু হচ্ছে সুগার ইন্ডাস্ট্রি, কোল অ্যান্ড পেট্রোলিয়াম। এর মধ্যে যে সাবটপিক গুলো আছে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচার অফ সুগার ফ্রম সুগার কেন এন্ড সুগার বিট, utilization of byproducts, sugar industry in Bangladesh, coal deposit in Bangladesh, composition, classification, carbonization, gasification, utilization and environmental aspects of coal. এরপরে আছে atmospheric and vacuum distillation, thermal cracking, catalytic cracking, reforming, hydrocracking, products of petroleum processing and their uses, and lastly petroleum refining industry in Bangladesh. এর মধ্যে যে টপিকগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এবং ৫ নাম্বার টপিক, ৭ নম্বর, ৮, ৯। তো মোটামুটি বলা যায় যে আমাদের ৯টার মধ্যে এখানে ৭টা টপিকই ইম্পর্টেন্ট, মানে বলা যায় সবগুলোই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে লিখিত পরীক্ষাতেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং এমসিকিউতেও আসলে আসার মতো অনেক স্কোপ আছে। সেজন্য আমাদের একটু এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। লেকচারটা একটু লম্বা হতে পারে, আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন। এবং লেকচারের শেষে আমরা যে রেফারেন্স গুলো দিয়ে দিই সেগুলো একটু ঘেটে দেখার চেষ্টা করবেন, তাহলে এই বিষয়ে আপনারা আরো ডিপ একটা ইনসাইট পাবেন এবং যেটা আপনাদের আসলে যদি কোনো আনএক্সপেক্টেড প্রশ্ন আসে সেক্ষেত্রেও আপনাদেরকে হেল্প করবে আশা করি। আমরা সুগার ম্যানুফ্যাকচারের দিকে যাই। সুগার ইন্ডাস্ট্রি হচ্ছে একটা বিশ্বব্যাপী বিস্তৃত একটা সেক্টর, যেটা মূলত আখ এবং সুগার বিট, অর্থাৎ মিষ্টি যে থাকে বিট থাকে, বিটরুট, সেটা থেকে সুগার উৎপন্ন করে। এটা মূলত এই সুগার ইন্ডাস্ট্রি বলতে বোঝায় হচ্ছে সুগার প্রোডাকশন, সুগার প্রসেসিং এবং সুগারের একদম মার্কেটিং পর্যন্ত। আর সুগার বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা বেসিক্যালি হচ্ছে কেমিক্যালি হচ্ছে আপনার সুক্রোজ এবং ফ্রুক্টোজ, এই দুইটা জিনিস। যাই হোক, তো গ্লোবালি অ্যাবাউট 80% অফ সুগার মোটামুটি সুগার কেইন থেকে করা হয়, মানে সুগার কেইন থেকে আপনার এক্সট্রাক্ট করা হয়। আর হচ্ছে এর মধ্যে এগুলো মূলত ট্রপিক্যাল অঞ্চলেই বেশি জমে, সুগার কেইন মানে আখ যেটাকে আমরা বলি। আর বাকি 20% হচ্ছে আপনার সুগার বিট বা এই ধরনের জিনিস থেকে উৎপন্ন হয়। এটা মূলত টেম্পারেট ক্লাইমেট, যেগুলা একটু আপনার কি বলে তাপমাত্রা, আবহাওয়া একটু শুষ্ক ধরনের, যেমন নর্থ আমেরিকা, ইউরোপ, এসব এলাকায় তৈরি হয়। তো রিফাইন্ড সুগারের পাশাপাশি এই সুগার ইন্ডাস্ট্রি মূলত আরো বেশ কিছু বাই প্রোডাক্ট উৎপন্ন করে, যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে মোলাসেস রয়েছে, ব্যাগেস রয়েছে, এগুলো নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব। তো সুগার মূলত অ্যাকচুয়ালি একটা সাবসিডি বেসড মার্কেট, অর্থাৎ এখানে সব জাতি মোটামুটি বা সব দেশই মোটামুটি সুগারের উপরে একটা ভালো পরিমাণে সাবসিডি দিয়ে থাকে। এবং 2019-এর হিসাব মতে গোটা বিশ্বের সুগার প্রোডাকশনের 3/4, মানে 4/3 কখনো বিজনেস করা হয় না, মানে ওপেন মার্কেটে বিক্রি করা হয় না। 4/3 সুগারই মোটামুটি নিজেদের মধ্যেই যারা উৎপাদন করে তারা নিজেরাই মোটামুটি ব্যবহার করে। তো এর মধ্যে ব্রাজিল হচ্ছে টোটাল যে গ্লোবাল মার্কেট সেটার অলমোস্ট অর্ধেকটা ব্রাজিল কন্ট্রোল করে। ব্রাজিল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সুগার উৎপাদনকারী দেশ। এরা মোটামুটি প্রতি বছর অলমোস্ট $2.5 বিলিয়ন সাবসিডি দেয় শুধু সুগার ইন্ডাস্ট্রিতে। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা আছে তাতে আমরা মোটামুটি আমাদের বাৎসরিক যে চাহিদা তার 5% চাহিদা আমরা আমাদের উৎপাদন থেকে মিটাতে পারি, বাকিটা আমাদেরকে আমদানি করতে হয়। আমাদের দেশে সরকারি ভাবে মোটামুটি 15টি সুগার মিল রয়েছে এবং এদের মধ্যে একটা মোলাসেস বেসড ডিস্টিলারি রয়েছে, যারা সুগারের মোলাসেস থেকে অ্যালকোহল উৎপন্ন করে। এছাড়া একটা ইঞ্জিনিয়ারিং ইউনিটও রয়েছে, যেটার ক্যাপাসিটি আছে মোটামুটি 2.1 লক্ষ টন সুগার পার ইয়ার। এবং আমাদের দেশের মোটামুটি 50 মিলিয়ন পিপল, 50 মিলিয়ন লোক সরাসরি বা মানে পরোক্ষভাবে এই সুগার ইন্ডাস্ট্রির সাথে জড়িত। তো এই ছিল মোটামুটি প্রাথমিক তথ্যগুলো। আমরা এবার দেখে নিই যে মেজর সুগার কেন প্রডিউসিং কান্ট্রিজ, আখ উৎপাদনকারী সবচেয়ে বড় কান্ট্রিগুলোর মধ্যে ব্রাজিল হচ্ছে আপনার 28%, চীন হচ্ছে 28%, আর বড়র মধ্যে আছে
ইন্ডিয়া আছে 18%, আর 10% হচ্ছে চায়না। তো এই মোটামুটি আপনার মেজর সুগার কেন প্রোডিউসিং কান্ট্রিজ। আর এর মধ্যে সবচেয়ে সুগার উৎপাদনকারী দেশগুলোর মধ্যে শীর্ষে আছে হচ্ছে ব্রাজিল। এরা প্রায় 43 মিলিয়ন মেট্রিক টন সুগার উৎপন্ন করে। এরপরে দ্বিতীয় অবস্থানে কিন্তু আছে ভারত, এরা 35.5 মিলিয়ন মেট্রিক টন চিনি উৎপন্ন করে। এরপর ইউরোপীয় ইউনিয়ন দেখতে পাচ্ছি আমরা, এরপরে চায়না আছে এবং অন্যান্য দেশগুলো আছে। তো বাংলাদেশ অবশ্যই টপ 10 এর মধ্যে নাই। আমরা এবার একটা সরল প্রসেস দেখি আসলে কিভাবে আখ থেকে সরাসরি চিনি তৈরি হয়। প্রথমে আখ চাষের পরে এই আখটাকে হচ্ছে কেটে ট্রাকে করে ট্রান্সপোর্ট করে আমরা ইন্ডাস্ট্রিতে নিয়ে যাই। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পরে এখান থেকে জুসটা এক্সট্রাক্ট করা হয়, সেটাকে ইভাপোরেট করা হয়, মানে পানিটা উড়িয়ে দেওয়া হয়। এরপরে সেন্ট্রিফিউজের মাধ্যমে এখান থেকে দানাদার চিনি উৎপন্ন হয়, যেটাকে পরবর্তীতে রিফাইন করে এরপরে প্রোডাক্ট হিসেবে বাজারজাত করা হয়। তো মূল প্রসেসটা এখানে সুগার কেন থেকে আমরা যখন ক্রাশিং বা মিলিং এর মাধ্যমে আখের রস উৎপন্ন করি, সেখান থেকে আমাদের একটা বাই প্রোডাক্ট তৈরি হয়, সেটা হচ্ছে ব্যাগ্যাস বা আমরা যেটাকে বলি আখের ছোবড়া। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বাই প্রোডাক্ট, এটা অনেক কাজে লাগে, আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। এরপরে যে জুসটা বের হয়, আখের যে রসটা বের হয়, সেটার মধ্যে কিছু ময়লা থাকতে পারে বা অন্যান্য ইম্পিউরিটি থাকতে পারে, সেটাকে ক্ল্যারিফাই করা হয়, মূলত লাইম ব্যবহার করা হয় এক্ষেত্রে। এখান থেকে আমরা যে ইয়াটা পাই সেটা হচ্ছে প্রেস মাড বলা হয়, আমরা যে বাই প্রোডাক্টটা পাই সেটাকে বলা হয় প্রেস মাড। এরপরে জুসটা ক্লিয়ার হয়ে গেলে সেটাকে ক্রিস্টালাইজ করা হয়। ক্রিস্টালাইজ করার পরে এটাকে সেন্ট্রিফিউজ সিস্টেমের মধ্যে নিয়ে, এটা মূলত একটা সেপারেশন প্রসেস, অর্থাৎ ক্রিস্টালটাকে ওই যে পানিটা থেকে আলাদা করা হয় এবং এইখান থেকে আমরা মোলাসেস নামক বাই প্রোডাক্টটা পেয়ে থাকি। এবং সর্বশেষ যে ক্রিস্টালগুলো আছে এগুলোকে আবার রিফাইনিং প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া হয়। তো সুগার ম্যানুফ্যাকচারের মোটামুটি এই স্টেপগুলো রয়েছে, অর্থাৎ প্রথমে হারভেস্টিং, সুগার হারভেস্ট করা হয়, এরপরে অর্থাৎ কাটা হয়, অথবা যদি সুগার বিট হয় সেটা মাটির নিচ থেকে তোলা হয়, তারপরে এখান থেকে ধুয়ে এটাকে টুকরো টুকরো করে কাটা হয়, তারপরে এটাকে মেশিনের মাধ্যমে চাপ দিয়ে এখান থেকে আখের রস বের করা হয়। তারপরে এই রসটাকে যে ইম্পিউরিটি আছে সেগুলো সরানোর জন্য লাইম এবং কার্বন ডাই অক্সাইড ইউজ করে এটাকে ক্ল্যারিফাই করা হয়। এরপরে ইভাপোরেশন পদ্ধতিতে এই ক্ল্যারিফাইড জুসটাকে বয়েল করা হয় যেন পানিটা বাষ্প হয়ে উড়ে যায়। এবং এর ফলে হয় কি, এই যে সুগার আখের যে রসের সিরাপটা এটা ঘন হয় এবং আলটিমেটলি আস্তে আস্তে ক্রিস্টাল হওয়া শুরু করে। এরপরে এই যে সিরাপটা আছে এটাকে একটা ভ্যাকুয়ামের মধ্যে নিয়ে গেলেই খুব দ্রুত ক্রিস্টালগুলা ফর্ম করে। এরপরে সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে, সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে মিক্সচারটাকে স্পিন করানো হয়, ঘোরানো হয়, ফলে এই ক্রিস্টালগুলো ওই লিকুইডটা থেকে আলাদা হয়ে যায়। এই লিকুইডটার নাম হচ্ছে মোলাসেস। যাই হোক, পরে আলাদা ক্রিস্টালটাকে আমরা শুকানো হয়, শুকানোর পরে ঠান্ডা করা হয়, শুকানো হয় এবং পরবর্তীতে ডিস্ট্রিবিউশনের জন্য প্যাকেজ করা হয় বা প্যাক করা হয়। এখানে আমরা এই যে প্রসেসটা এতক্ষণ বললাম সেটার একটা বিস্তারিত ফ্লো চার্ট এখানে দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এরপরে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে টোটাল আমরা যে এই প্রসেসটা খুব সহজ করে বললাম সুগার কেন থেকে চিনি উৎপাদন, সেটার একদম টোটাল ইন্ডাস্ট্রিয়াল যে ফ্লো চার্ট সেটা হচ্ছে এখানে দেয়া আছে। এটা কিন্তু আমরা একাধিকবার, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে আমরা জুস এক্সট্রাকশনের পরে আমরা কিন্তু একাধিকবার এটাকে হিট করি। প্রথমে প্রি হিট করা হয়, তারপরে লাইমিং করা হয়, লাইমিং এর পরে আবার হিট করা হয়, তারপরে ক্ল্যারিফাইং এর জন্য একটা সেটলিং ট্যাঙ্কের মধ্যে নেওয়া হয়, এরপরে ইভাপোরেটরের মধ্যে নেওয়া হয়, সেখান থেকে সালফাইটেশন প্রসেস আছে, সুগার বয়লিং আছে, সেপারেশন প্রসেস আছে সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে। সেপারেটেড সুগারটাকে আবার কিছু অংশ মোলাসেস যায়, যে মোলাসেসটাকে হচ্ছে আমরা ডিস্টিলারির মধ্যে নিয়ে যাই। আবার মোলাসেসের কিছু অংশ আবার নতুন করে বয়লিং এর মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে আরো সুগার বের হতে পারে। আর যেই সুগারটা আমাদের র সুগার বের হয় সেটাকে আমরা ড্রাইং করি, ড্রাইং এর পরে সেখান থেকে ব্যাগিং এর দিকে নিয়ে যাওয়া হয়। তো এটা একটা খুব মোটামুটি বেশ বড়সড় এবং যথেষ্ট কমপ্লেক্স একটা প্রসেস। তো আপনারা একটু সময় নিয়ে এই ফ্লো চার্টটা ভালো করে দেখবেন। এরপর হচ্ছে ম্যানুফ্যাকচার অফ সুগার, মূলত কি বাই প্রোডাক্ট অফ সুগার। তো সুগারের মূল যে বাই প্রোডাক্ট গুলো আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে মোলাসেস। মোলাসেসটা হচ্ছে একটা এই যে সিরাপ জাতীয় একটা যে লিকুইড পদার্থ পাওয়া যায়, যেটা ক্রিস্টালাইজেশনের পরে, অর্থাৎ আখের রস থেকে যখন আমি ক্রিস্টাল করে চিনিটা বের করে নিলাম, এরপরে যে সিরাপ জাতীয় লিকুইডটা থাকে এটাকে বলা হয় মোলাসেস। এটা মূলত বিভিন্ন বেকিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন আপনার বেকারিতে এগুলো সুইটেনার হিসেবে ইউজ করা হয়।
আবার এটার মূল ইউজ হচ্ছে আপনার ফার্মেন্টেশন এজেন্ট হিসেবে মূলত রাম এবং ইথানল এই দুই রকমের মদ তৈরিতে এটা ব্যবহার করা হয়। এছাড়াও এটাকে কি বলে অ্যানিম্যাল ফিডের মধ্যে অর্থাৎ পশু পাখির খাবারের মধ্যেও সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়। দ্বিতীয় বাই প্রোডাক্ট হচ্ছে ব্যাগেস। এটা মূলত আখের রস বের করার পরে যে ছোবড়াটা পাওয়া যায় এটাকে আমরা বলি ব্যাগেস। এটা মূলত ওই আখ ইন্ডাস্ট্রিতেই বা ওই কারখানাতেই আপনার ফুয়েল হিসেবে করা হয়, জ্বালানো হয়। এছাড়া এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে ইলেকট্রিসিটি উৎপাদন করা যায়, অথবা এটা মোটামুটি পেপার এবং হার্ডবোর্ড তৈরিতেও ব্যবহার করা যায় এবং বেশ ভালো কোয়ালিটির পেপার এখান থেকে আসে। এরপর হচ্ছে ফিল্টার কেক বা প্রেস মাড। এটা মূলত আমরা সুগারটাকে যখন ক্ল্যারিফাই করলাম লাইম দিয়ে, তো ক্ল্যারিফাই করার পরে যেই নিচে যে তলানিটা জমা হয় এটাকে বলা হয় ফিল্টার কেক। এটা মূলত সার হিসেবে এবং সয়েল কন্ডিশনার হিসেবে ব্যবহার করা হয় মাটিতে, এবং এটা আসলে মাটির পুষ্টিগুণের রিটেইন করতে সহায়তা করে। এরপরে সর্বশেষ হচ্ছে জ্যাগারি বা গুড়। এটা মূলত একটা আনফিনিশড সুগার প্রোডাক্ট, অর্থাৎ আমরা সরাসরি ক্রিস্টাল না করে আমরা আখের রসটাকে যখন একটু ঘন জাল দিয়ে ঘন করি, ঘন করার পরে যখন এটাকে রেখে দেওয়া হয় আস্তে আস্তে এটা গুড়ের মতো, আপনারা তো গুড় চিনেন সবাই, গুড়ের মতো জমাট বেঁধে যায়। তো এটাও আসলে সুগার ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্ট হিসেবে ধরা হয়। আচ্ছা, এখন আমরা আসি লাইমের কাজটা কি আসলে, মানে আখের রসের উপরে লাইম কি কাজটা করে সেটা একটু আমাদের এখানে দেখতে হবে। লাইম মূলত খুব গুরুত্বপূর্ণ যে কাজটা করে সেটা হচ্ছে রিফাইনিং এর কাজটা করে। এটা মূলত পিএইচ লেভেল অ্যাডজাস্ট করার জন্য ব্যবহার করা হয়। লাইম অ্যাড করার মাধ্যমে আসলে জুসটা কিছুটা অ্যাসিডিক যে ক্যারেক্টার সেটা একটু কম হয়, এবং আলটিমেটলি এমন একটা পরিবেশ তৈরি হয় জুসের মধ্যে যেখানে যে ইম্পিউরিটি গুলো আছে, যেমন বিভিন্ন রকমের প্রোটিন আছে, তারপরে মাটির ময়লার টুকরা থাকতে পারে, মাটি থাকতে পারে, বিভিন্ন রকম রঙিন কালারিং এজেন্ট থাকতে পারে, এগুলো সহজেই কোয়াগুলেট করে একত্রে জমাট বাঁধে এবং আলটিমেটলি সেটেল ডাউন হয়, নিচে তলানি হিসেবে জমা হয়। এছাড়া হচ্ছে লাইম আপনার ক্লারিফিকেশন প্রসেসটাকে খুব সহায়তা করে, অর্থাৎ এটাকে অ্যাক্সিলারেট করে, এবং আলটিমেটলি একটা পরিষ্কার আমরা সুগার জুস পেতে পারি। এছাড়া এটা মূলত বিভিন্ন যে আনওয়ান্টেড কালারেন্ট ম্যাটেরিয়াল আছে যেগুলো আসলে আমরা যেগুলো চাই না এদেরকে সরাইতে সহায়তা করে, এবং একদম পরিষ্কার সাদা চিনি উৎপন্ন করে। এছাড়া লাইম আরো একটা কাজ করে, সেটা হচ্ছে এটা বিভিন্ন রকমের ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড জাতীয় যেসব ইম্পিউরিটি আছে সেগুলোকে প্রেসিপিটেশনে সহায়তা করে। এছাড়া এটা এর ফলে আসলে সুগার জুসটা সেপারেট করা সহজ হয়, এবং লাইমের যে অ্যান্টি মাইক্রোবায়াল যে প্রপার্টি আছে সেটা মূলত চিনির মধ্যে মাইক্রোবায়াল গ্রোথ ঠেকাতে সহায়তা করে, এবং ওভারঅল চিনির কোয়ালিটি এবং সেলফ লাইফ বৃদ্ধিতে সহায়তা করে। তো আমরা কেইন থেকে যে গ্র্যানুলেটেড সুগার পাই, অর্থাৎ আখ থেকে সরাসরি যে আমরা দানাদার চিনি পাই, সেটার এখানে আরেকটা প্রসেস ডায়াগ্রাম দেওয়া আছে, আপনারা একটু সময় নিয়ে দেখবেন। প্রত্যেকটা ধাপ এখানে আলাদা আলাদা ভাবে ছবি সহ এবং নাম সহ উল্লেখ করা আছে। এবারে কিছু স্যাম্পল কোয়েশ্চেন গুলো আপনারা নিজেরাই দেখে নেবেন। আশা করি এখান থেকে আইডিয়া পাবেন যে কি ধরনের প্রশ্ন এখানে আসতে পারে। আমরা স্যাম্পল কোয়েশ্চেন গুলো আলোচনা করলাম না। এরপরে আমরা চলে যাব সরাসরি ইউটিলাইজেশন অফ বাই প্রোডাক্টস ইন সুগার ইন্ডাস্ট্রি। যে আমরা যে বাই প্রোডাক্ট গুলো দেখলাম একটু আগে, সেই বাই প্রোডাক্ট গুলো আসলে কি কি ব্যবহার আছে। আমি ব্যবহারটা অলরেডি একবার বলেছি, তারপরেও আলাদাভাবে কেন বলছি, কারণ হচ্ছে এটা আপনাদের টপিকে লেকচারে আলাদাভাবে উল্লেখ করা আছে এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যেমন ব্যাগেস যেটা, অর্থাৎ আখের ছোবড়া যেটা, সেটা মূলত ব্যবহার করা হয় বায়োফুয়েল হিসেবে এবং শক্তি উৎপাদক হিসেবে, অর্থাৎ এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। পাল্প এবং পেপার তৈরিতে এটাকে র প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা যায়, এবং এটা মূলত হচ্ছে ডিফরেস্টেশন, অর্থাৎ গাছের উপরে আপনারা জানেন যে গাছ কেটে সেখান থেকে পাল্প তৈরি করে তারপরে পেপার তৈরি করা হয়। তো আমরা যদি যে বিপুল পরিমাণে যে আখের ছোবড়া আছে সেটা ব্যবহার করতে পারি, তাহলে এটা একটা ইকো ফ্রেন্ডলি উপায় হবে এবং মূলত ডিফরেস্টেশনকে অনেকটা কমাবে। এরপরে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে পার্টিকেল বোর্ড, ফাইবার বোর্ড এবং বিভিন্ন রকমের কম্পোজিট জাতীয় জিনিসপত্র তৈরিতেও কিন্তু ব্যাগেজ ব্যবহার করা হয়। এছাড়া বায়োচার তৈরিতে, অর্থাৎ যেটা মূলত মাটির ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে এবং মাটির পিএইচ কারেকশনের জন্য বা মাটির টোটাল ওভারঅল মাটির আপনার উর্বরতা বৃদ্ধির জন্য এটা ব্যবহার করা যায়। এবং অ্যানিমেল ফিড, যদি এটাকে প্রপারলি ট্রিট করা হয়
আখের ছোবড়াটাকে, তাহলে এটাকে কি বলে বিভিন্ন রকমের লাইভ স্টক অর্থাৎ গরু ছাগলের খাবার হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়, বিশেষ করে যে অঞ্চলে তাজা খাবারের অভাব আছে সেসব অঞ্চলে। এরপরে মোলাসেসটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এখান থেকে কোটি কোটি টাকার বিজনেস হয় এবং মোলাসেস ইন্ডাস্ট্রি থেকে যে যে লাভ হয় আপনারা জেনে অবাক হবেন যে আমাদের বাংলাদেশে যে দর্শনায় যে কেরু কোম্পানি আছে অর্থাৎ চিনির কল আছে, সেই চিনির কলে চিনি উৎপাদনে যে লস হয় সেই লসটাকে কাভার করে আরো কয়েক গুণ বেশি লাভ এনে দেয় হচ্ছে ওর সাথে যে বাই প্রোডাক্ট হিসেবে যে কেরু মদ তৈরি হয়, দেশীয় মদ, সেটা। তো এটা খুব একটা মজার জিনিস। যাই হোক, তো মোলাসেস হচ্ছে মূলত একটা থিক এবং একটা ঘন এবং একটা ডার্ক কালারের একটা সিরাপ, যেটা মূলত ওই যে আখের রস থেকে যখন আমরা ক্রিস্টালটা আলাদা করে ফেলি তখন এই সিরাপটা বাকি থাকে। তো এটার প্রধানতম ইউজ হচ্ছে ডিস্টিলারিতে র মেটেরিয়াল হিসেবে ইউজ করা হয় এবং এটাকে ফার্মেন্টেশনের পরে এখান থেকে আমরা ভালো পরিমাণে, বেশ উল্লেখযোগ্য পরিমাণে ইথানল এবং অন্যান্য অ্যালকোহলিক বেভারেজ উৎপাদন করতে পারি। এর মধ্যে প্রধান হচ্ছে রাম। আচ্ছা, এরপরে এটাকে মোলাসেসটাকে অ্যানিমেল ফিড হিসেবে বহু পুরনো আগে থেকেই ব্যবহার করা হয়। এটা মূলত খুব বিশেষ করে গরু ছাগলের খাবারে খুব প্রোটিনযুক্ত একটা খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। এরপরে হচ্ছে খাবার ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে বিভিন্ন বেকারিতে এটাকে সুইটেনার হিসেবে, ন্যাচারাল সুইটেনার হিসেবে ব্যবহার করা যায়। এছাড়া জিঞ্জার ব্রেড এবং পাম্পারনিকেল ব্রেড ইত্যাদি বেকড পদার্থের মধ্যে এগুলোকে সুইটেনার হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া সস এবং ম্যারিনেডের মধ্যে এগুলোকে ব্যবহার করা হয়। সর্বশেষ এগ্রিকালচার, অর্থাৎ এই যে মোলাসেসটা, এটার একটা কিছু অংশ কিন্তু মাটিতে সার হিসেবেও ব্যবহার করা যায় এবং এটা খুবই নিউট্রিয়েন্ট রিচ। এরপর হচ্ছে প্রেস মাড বা ফিল্টার কেক, যেটা মূলত ওই যে আখের রসের ফিল্ট্রেশন প্রসেসের মাধ্যমে যেটা পাওয়া যায়। এটা বায়োফার্টিলাইজার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্গানিক ম্যাটারে খুবই রিচ। এটার মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক ইত্যাদি ইত্যাদি। এবং আলটিমেটলি কম্পোস্ট তৈরি করার পরে, এটা থেকে কম্পোস্টিং করার পরে এটা সার হিসেবে ওয়াইডলি ব্যবহার করা হয়। এবং গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে এটা সয়েল কন্ডিশনার, অর্থাৎ মাটির যদি পিএইচ কোনোটা কম বেশি থাকে তাহলে এটা সেই পিএইচটাকে কন্ডিশন করে আদর্শ অবস্থায় আনতে সাহায্য করে। তো আমরা এখানে কিছু ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের যে বাই প্রোডাক্ট গুলো ছিল সেগুলোর বিভিন্ন রকমের ব্যবহার। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বায়োগ্যাস ফাইবার, ব্যাগ্যাস ফাইবারটাকে আমরা জ্বালানির জন্য ব্যবহার করতে পারি। সেডিমেন্ট যেটা, অর্থাৎ আমরা ফিল্টার প্রেস বা ফিল্টার মাড যেটাকে বলতেছি, সেটা হচ্ছে এখানে ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়। মোলাসেস যে ঘন রসটা, সেটাকে লাইভস্টক ফিড, ফার্মেন্টেশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা যায়। তারপর হচ্ছে ইনসিনারেশন অ্যাশ, আমরা যেই বয়লারের জাল দিয়ে আমরা চিনিটাকে ঘন করলাম, সেই বয়লারের যে সারটা, সেই সারটা যেই আপনার ছাইটাও কিন্তু আখের মাঠে আপনার সার হিসেবে ব্যবহার করা হয়। এবং সর্বশেষ এই ইন্ডাস্ট্রি থেকে যে ওয়েস্ট ওয়াটার পাওয়া যায় সেটাকে কুলিং ওয়াটার হিসেবে ব্যবহার করা যায়। এছাড়া ফিল্টার প্রেস মাডের আরো কিছু ব্যবহার আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এটাকে বায়োগ্যাসের উৎপাদক হিসেবে ব্যবহার করা যায়। এরপরে হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে ব্রিক, সিমেন্ট ইত্যাদি প্রস্তুতি ব্যবহার করা যায়। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে ব্যবহার করা যায়, কারণ এটার অ্যাবজর্পশন অ্যাবিলিটি খুবই ভালো। তাছাড়া ওয়াক্স এক্সট্রাকশনে, অর্থাৎ এটার মধ্যে যে কেইন ওয়াক্স থাকে সেটাকে বের করে এটাকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যায়। তো আমরা এটা নিচে একটা ছবিতে দেখতে পাচ্ছি যে সুগার ইন্ডাস্ট্রির সিগনিফিকেন্স, এটার কি গুরুত্ব আছে, আপনারা একটু গুরুত্বগুলো দেখে নেবেন। খুবই ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট এখান থেকে বের করা হয়েছে, যেমন ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে অন অ্যান্ড অফ ফার্ম এমপ্লয়মেন্ট জেনারেশন, মেজর এক্সপোর্ট কমিউনিটি, প্রমোটস নিউট্রিশনাল সিকিউরিটি, কি কম্পোনেন্ট ইন বায়োফুয়েল প্রোডাকশন, এরপরে রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আর সর্বশেষ হচ্ছে মেরিয়ার প্রোডাক্টস, ফর এক্সাম্পল ফুডার ফর ক্যাটল, লাইভস্টক ফর পেপার ইন্ডাস্ট্রি, ফিডস্টক ফর পেপার ইন্ডাস্ট্রি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ টোটাল আপনার সুগার ইন্ডাস্ট্রির গুরুত্বটা এখানে খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্টে তুলে ধরা হয়েছে। এরপরে স্যাম্পল কোয়েশ্চেন গুলো আপনারা একটু দেখে নেবেন। আমি স্যাম্পল কোয়েশ্চেন আলোচনা করে আসলে আর সময় কাটাতে চাই না, একটু সামনের দিকে এগিয়ে যাই। বাংলাদেশের চিনি শিল্প। বাংলাদেশে আমরা জানি যে একটু আগে আমরা দেখেছি যে টোটাল আমাদের যে চাহিদা সেটার মাত্র 5% আমাদের এই চিনির শিল্প থেকে আসে, বা আমাদের যে চিনি কারখানা আছে সেখান থেকে আসে। এর মধ্যে আমাদের যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, BSFIC,
এর সর্বশেষ আর্থিক বিবরণী অনুযায়ী 2023-24 অর্থ বছরে আমাদের সরকারিভাবে 15টি চিনি কল ছিল, একটি ইঞ্জিনিয়ারিং কারখানা ছিল এবং এটার সাথে সাথে পাশে 2টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল। এছাড়াও কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড, যেটা দর্শনায় কুষ্টিয়াতে, সেখানে এই চিনির ইয়ার সাথে একটা ডিস্টিলারি প্লান্ট এবং একটা জৈব সার কারখানাও রয়েছে। বাংলাদেশের 7টি চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান রয়েছে, যারা মূলত বিদেশ থেকে র সুগার আমদানি করে, অপরিশোধিত চিনি আমদানি করে সেটাকে পরিশোধনের পরে বাজারজাত করে থাকে। তবে এদের মধ্যে দেশবন্ধু চিনিকল লিমিটেড, যেটা এটা চিনি পরিশোধনের মাধ্যমে বাজারজাতের পাশাপাশি এরা কিন্তু চিনি উৎপাদনও করে থাকে। এছাড়া আখের থেকে চিনি উৎপাদনের বৈশ্বিক যে গড় হার 10 থেকে প্রায় 12%। এখানে আমাদের মিলগুলো, যেহেতু এগুলো পুরান টেকনোলজি, এরা মাত্র 5.5 থেকে 6% চিনি তৈরি করতে পারে আখের রস থেকে। তো বাকিটা বিশাল আকারে একটা লস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। বিএসএফআইসি তথ্য অনুযায়ী বাংলাদেশের চিনি উৎপাদনের খরচ দাঁড়ায় প্রতি কেজি 260 টাকা, যেখানে এই চিনি বিক্রি করা হয় বাজারে 125 টাকা প্রতি কেজি। ফলে প্রতি কেজিতে লোকসান হয় 135 টাকা করে। অবশ্য বেসরকারি যে প্রতিযোগী ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু 110 টাকা থেকে 115 টাকা দরে চিনি বিক্রি করে। ফলে হয় কি, সরকারিভাবে বিক্রিত চিনির চাহিদা আরো কমে যাচ্ছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের বার্ষিক চিনির চাহিদা প্রায় 22 লক্ষ টন, কিন্তু বিএসএফআইসির উৎপাদন ও বিক্রি খুবই নগণ্য। এরা 23-24 অর্থ বছরে 46,197 টন চিনি উৎপাদন করেছে এবং 25 সালের আগস্ট পর্যন্ত 35,000 টন চিনি গুদামগুলোতে অবিকৃত অবস্থায় রয়ে গিয়েছে। এর ফলে 23-24 অর্থ বছরে এদের নেট লোকসান দাঁড়িয়েছে 508,24,00,000 টাকা। একমাত্র দর্শনার যে কেরু অ্যান্ড কোম্পানি, এরা 23-24 অর্থ বছরে 85 কোটি টাকা মুনাফা করেছে, যা গতবারের তুলনায় 32% বেশি, 3 ভাগের 1 ভাগ বেশি। এবং এই মুনাফাটার পুরোটাই আসছে আসলে তাদের ডিস্টিলারি ব্যবসা থেকে, অর্থাৎ মোলাসেস থেকে যে অ্যালকোহলটা তৈরি হয় সেই ডিস্টিলারি ইউনিট থেকে এদের মুনাফাটা হয়েছে। চিনি ইউনিটের লোকসান এদের 60 কোটি টাকার বেশি। তো আমরা এখানে বাংলাদেশের যে টোটাল চিনি উৎপাদনের একটা গ্রাফিক্যাল ইমেজ দেখতে পাচ্ছি। এরা গত 5 বছরে প্রতি বছর কোটি টাকা হিসেবে লোকসান হয়েছে। প্রথমে 15-16 সালে হয়েছে 526 কোটি, এরপরে 16-17-তে 639, পরের বছর 833, তারপরের বছর 1006, এরপরে 19-20-এ আবার 970। প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হচ্ছে 132 থেকে 312 টাকা সুদ সহ, আর এখানে হচ্ছে সুদ ছাড়া হয় 94 থেকে 186 টাকা। চিনি বিক্রি করা হয় 19-20 অর্থ বছরে বিক্রি করা হতো 52 থেকে 57 টাকায়, এখন চিনির দাম হচ্ছে 130 টাকা কেজি। এছাড়া আমাদের 15টি চিনি কলের উৎপাদন এখানে দেওয়া আছে, এটা অবশ্য 18-19 সালের হিসাব, তবু আপনারা একটু আইডিয়া করার জন্য দেখে নেবেন। আমরা এবারে একটু রিসেন্ট হিসাব নিয়ে আসি। আমাদের 2024-এর টোটাল লস হয়েছে চিনি শিল্পে 11,500 কোটি টাকা। 2020 সালে লস হওয়ার জন্য 2020 সাল থেকে 6টা কারখানা অলরেডি বন্ধ। এরপরে হচ্ছে এর কারণগুলো হচ্ছে মূলত আউটডেটেড মেশিনারি, যে অলরেডি পুরনো হয়ে যাওয়া মেশিনারি, তারপরে আনঅ্যাভেলেবল স্পেয়ার পার্ট, এরপরে 76 টন পার হেক্টর, এরপরে হচ্ছে চিনির যে আখ থেকে খুব অল্প পরিমাণে রস পাওয়া, এবং যেটা আমরা বাংলাদেশে আমরা যেটা পাই 46 টন পার হেক্টর, যেটা ইন্ডিয়া পাকিস্তানে ওরা পায় 70 টন পার হেক্টর। আর সুগার থেকে আখ থেকে চিনি সুগার এক্সট্রাকশনের রেট হচ্ছে আমাদের অনলি 5.7%, যেটা ইন্ডিয়ায় অন এভারেজ হচ্ছে 10% এবং পাকিস্তানে 9.8%। আচ্ছা, এবারে আমরা প্রিভিয়াস কিছু বিসিএস কোশ্চেন দেখি। গত আগের বছরগুলোতে রিটেনে কিসব কোশ্চেন এসছে, এর মধ্যে একটা হচ্ছে কেন সুগারের টাইপগুলো, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপর ভিত্তি করে কেন সুগারের টাইপগুলো ভাগ করো। তারপরে হচ্ছে হোয়াইট কেন সুগারের ম্যানুফ্যাকচারিং প্রসেস সিঙ্গেল স্টেপ প্রসেসের মাধ্যমে, এরপরে হচ্ছে র সুগারের রিফাইনিং প্রসেস, এরপরে এসছে সুগার বিট থেকে চিনি উৎপাদন পদ্ধতি বর্ণনা করতে বলেছে, মোলাসেস কি জানতে চেয়েছে, এরপরে হচ্ছে ইনভার্ট সুগার চিনি প্রোডাকশনের ক্ষেত্রে আনএক্সপেক্টেড কেন এটা জানতে চেয়েছে, এরপরে মোলাসেস থেকে অ্যালকোহল প্রস্তুতির পদ্ধতি জানতে চেয়েছে, জুস পিউরিফিকেশনের ডিফেকশন প্রসেসটা কি এটা এখানে জানতে চেয়েছে, এরপরে সালফাইটেশন এবং কার্বনেশন প্রসেসটা জানতে চেয়েছে। অর্থাৎ চিনির আমরা যে সংক্ষেপে যে ফ্লোচার্টটা পড়লাম এটার বিস্তারিত রূপটা এখানে পার্ট বাই পার্ট, বিশেষ করে সালফাইটেশন এবং কার্বনেশন প্রসেসটা এখানে উল্লেখ করতে বলেছে।
এছাড়া আছে যে অতিরিক্ত সালফার ডাই অক্সাইড যদি অ্যাড করা হয় সালফাইডেশন প্রসেসে তখন কি হবে। তারপরে এসছে যে এখানে চিনির আখের রসের মধ্যে লাইমের আসলে ফাংশনটা কি, লাইমের কাজটা কি, তারপরে বিভিন্ন রকম বাই প্রোডাক্টের ব্যবহারগুলো এসছে। তো আমরা এখান থেকে মূলত যেই অংশটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আমরা সেই অংশটাই আলাদা করে বের করে আনার চেষ্টা করেছি। এরপরে আমরা পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে কোল ডিপোজিটস ইন বাংলাদেশ। কোল ডিপোজিটস ইন বাংলাদেশ। বাংলাদেশে আসলে 1959 সালে সর্বপ্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়। এরপরে বিভিন্ন সময় আরো 5টি কয়লা খনি আবিষ্কৃত হয়। সকল কয়লা খনি মূলত দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। আর 5টি কয়লা খনির মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে বড়পুকুরিয়া কয়লা খনি, যেটা মূলত বর্তমানে এখন আমাদের কয়লার যোগান দিচ্ছে আর কি। তো আপনারা বড়পুকুরিয়ায় কয়লা খনির উত্তোলনযোগ্য মোট মজুদ হচ্ছে 64 মিলিয়ন টন এবং বাৎসরিক উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1 মিলিয়ন টন। যাই হোক, তো আপনারা স্লাইডের মধ্যে কয়লা খনি সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন। এগুলো মূলত সাধারণ জ্ঞান ধরনের তথ্য আর কি। আমি সবগুলো বিস্তারিত আলোচনা করব না, আমি খুব দ্রুত এগুলো কিছুটা সামান্য কিছু আলোচনা করে এগিয়ে যাব। তবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে, যেহেতু এগুলো আসলে বুঝে বলার কিছু নাই, এই জন্য আমি এখানে খুব একটা সময় দিতে চাচ্ছি না। যেমন এখানে আপনারা বড়পুকুরিয়ার যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন। যে 27 সালের পরে কয়লা উৎপাদনের পরিকল্পনা নাই, শুধুমাত্র খনির একদম মাঝখান থেকেই কয়লা উৎপাদন করা হয়, যদিও উত্তর ও দক্ষিণ অংশ থেকে আরো বেশি কয়লা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তাছাড়া হচ্ছে বড়পুকুরিয়ার যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির যে একটা প্ল্যান রয়েছে সেটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে এবং খনি বন্ধ হয়ে গেলে কিন্তু এই ক্ষেত্রটিকে আলাদাভাবে কয়লা আমদানি করতে হবে। এছাড়া এক নজরে কয়লা খনি সম্পর্কে যদি দেখতে যাই তাহলে 94 সালে মোটামুটি এই খনির উন্নয়ন শুরু হয়। 2005 সালে বাণিজ্যিক উৎপাদন আরম্ভ হয়। এর মজুদ প্রায় 400 মিলিয়ন টন। মজুদের মাত্র 3.41% উত্তোলন করা হয়েছে এবং চীনা ঠিকাদার 18 বছরে 6,827 কোটি টাকা এখান থেকে আয় করেছে, ইত্যাদি ইত্যাদি। আমরা পরবর্তী স্লাইডে যাই। বাংলাদেশের যে মোট টোটাল যে কয়লা খনিগুলো সেগুলোকে মোটামুটি বর্তমানে 5টা কয়লা খনি আছে। আমরা একটু এখানে আবিষ্কারক, আবিষ্কারের সন, খনির নাম, অবস্থান, গভীরতা এবং মজুদ এটা বিস্তারিত আমাদের একটা ছকে নিচে দেখতে পাচ্ছি। এই ছকটা মূলত আমাদের বাংলাদেশ যে সরকারি যে কয়লা নিয়ন্ত্রক যে প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এবং এই তথ্যগুলো 100% নির্ভরযোগ্য। আপনারা এই তথ্যগুলো যদি কোনো পরীক্ষায় আসে এই তথ্যগুলো ব্যবহার করতে পারবেন, এখানকার যে এই ছকের যে তথ্যগুলো আছে। এছাড়া হচ্ছে আমরা একটা সার্ভে, একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে থেকে আমরা করেছি, একটা তথ্য নিয়েছি। সেখানের সাথে আগেরটার তথ্যে কিছু গরমিল থাকতে পারে কম বেশি, তবে যদি নির্ভরযোগ্য তথ্য বা যদি আপনারা প্রশ্ন করেন যে কোন তথ্যটা পরীক্ষার উত্তর দেওয়া যাবে, সেক্ষেত্রে আমার মনে হয় প্রথম স্লাইডের যে তথ্যগুলো সেগুলোর উপরে নির্ভর করা বেশি ভালো হবে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, একটা মজার জিনিস আপনাদের একটু আলোচনা করতে চাই। বিশ্বের সবচেয়ে বড় কয়লা খনি ধরা হয় যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং এ অবস্থিত নর্থ অ্যান্টিলোপ রোশেল কোল মাইনকে। এখানে মোটামুটি উত্তোলনযোগ্য কয়লার মজুদ হচ্ছে 170 কোটি টন। তো বাংলাদেশের মধ্যে ভূগর্ভস্থ কয়লার সবচেয়ে বড় মজুদটি রয়েছে কিন্তু জয়পুরহাটের জামালগঞ্জে। এখানে মোটামুটি 60 বছর আগে পাকিস্তান সরকার জরিপ চালিয়েছিল। পরবর্তীতে 2015 সালে আরেকটি ভারতীয় প্রতিষ্ঠান জরিপ চালায় এবং সেখানে জরিপে দেখা যায় যে জামালগঞ্জে আসলে প্রকৃত মজুদ হতে পারে সম্ভাব্য পরিমাণ 550 কোটি টন। তো বিজ্ঞানীরা বলছেন যে এই যে 550 কোটি টন আমাদের সম্ভাব্য মজুদ, এটার যদি 1/10 অর্থাৎ 55 কোটি টনও যদি উত্তোলন করা যায় তাহলে আমাদের এই জামালগঞ্জ খনিটি উত্তোলনযোগ্য কয়লা মজুদের দিক থেকে বিশ্বের শীর্ষ 10 খনির তালিকায় উঠে আসবে। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে এটা আমরা কেন উত্তোলন করছি না? এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে এখানে যদিও অনেক সুবিধা আছে, সবচেয়ে বিশ্বের এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় কয়লার মজুদ এখানে আছে। এখানে খনির আয়তন পাওয়া গেছে প্রায় 64 বর্গ কিলোমিটার। খনির কয়লার স্তরের পুরুত্ব আগের থেকে অনেক বেশি, কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে মূল যে জামালগঞ্জের কয়লা খনির গভীরতা প্রায় 900 থেকে 1000 মিটার গভীরে অবস্থিত। মানে কয়লা উত্তোলনের ক্ষেত্রে বা মাইনিং পরিচালনার ক্ষেত্রে এই গভীরতাটা অনেক অনেক বেশি, যে কারণে এত গভীর থেকে কয়লা উত্তোলন করা কঠিন এবং আসলে ব্যয়বহুল এবং মূলত আসলে বাণিজ্যিকভাবে লাভজনক নয়। এই জন্য এই খনিটা এখনো পর্যন্ত অপারেশনে যেতে পারেনি।
আমরা এখানে কিছু সব কয়লা খনিগুলোর একটু বিস্তারিত তথ্য দেখাচ্ছি এবং গভীরতা সহ আপনারা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখতে পাবেন যে আসলে এটা কোনটার গভীরতা কতখানি বা পরিমাণ কতখানি। প্রত্যেকটা কয়লা খনির মজুদ এখানে দেখানো হয়েছে এবং সেটার সাথে এটার পরিমাণের সাথে করে একটা গ্রাফ আঁকা হয়েছে আর কি। যাই হোক, এখানে কিছু কয়লা খনি নিয়ে কিছু প্রশ্ন আছে, স্যাম্পল কোশ্চেন, আপনারা দেখে নেবেন। আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে এই পরবর্তী নেক্সট কয়েকটা স্লাইডে আমরা মূলত কয়লা সম্পর্কে একটু ইন ডিটেলস পড়াশোনা করবো, অর্থাৎ কয়লার কম্পোজিশন বলেন, ক্লাসিফিকেশন বলেন, তারপরে হচ্ছে কয়লাকে ব্যবহারের পদ্ধতিগুলো বলেন, এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত পড়বো এবং এখান থেকে বেশ কিছু পরিমাণ প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। বিশেষ করে লিখিত পরীক্ষায় অনেক প্রশ্ন এসছে এবং এখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা আছে আর কি। তো বাংলাদেশের যে কোলের কম্পোজিশন, বাংলাদেশের কয়লার যে কম্পোজিশন বা আপনার বিভিন্ন উপাদানের যে পরিমাণ, সেটার মোটামুটি বিভিন্ন লোকেশনে বিভিন্ন পরিমাণ ভ্যারি করে। তবে বড়পুকুরিয়ায় মোটামুটি অন্যান্য খনিগুলোর চেয়ে কয়লার কোয়ালিটি ভালো এবং এদের কার্বন কন্টেন্ট ধরা হয়েছে 56.47%। এটা মোটামুটি বেশ একটা ফেয়ার অ্যামাউন্ট। এছাড়া বড়পুকুরিয়ার কয়লা খনিতে আরো আছে সিলিকা আছে, অ্যালুমিনা আছে, আয়রন অক্সাইড আছে। এছাড়া জামালগঞ্জ, খালাসপীর এবং অন্যান্য কয়লা ফিল্ডে আসলে এদের অ্যাশ কন্টেন্ট অনেক বেশি, 22 থেকে 24%। তো এটা মূলত ইন্ডিকেট করে এখানের কোলের কোয়ালিটি একটু লো কোয়ালিটি। আমরা এখানে বাংলাদেশের বিভিন্ন স্যাম্পলের সাথে ইন্ডিয়ান বিভিন্ন দেশের বিভিন্ন স্যাম্পলের তুলনা করেছি। যেমন বাংলাদেশের স্যাম্পলের সাথে আমরা ইন্ডিয়ার তামাবিল, তারপরে ইন্ডিয়ার বড়ছড়া, ইন্ডিয়ার তিরাপ, তারপরে ধনবাদ, এরপরে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, এইসব দেশের কয়লার এফএসআই ভ্যালু, তারপরে ক্যালোরিফিক ভ্যালু, এরপরে পার্সেন্টেজ অফ সালফার, পার্সেন্টেজ অফ মেটালস, পার্সেন্টেজ অফ অ্যাশ, পার্সেন্টেজ অফ ভোলাটাইল ম্যাটেরিয়াল, পার্সেন্টেজ অফ ইত্যাদি, এগুলো আমরা মোটামুটি করেছি। কার্বন কন্টেন্ট গুলো সবটা মোটামুটি আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করেছি, আপনারা এক নজর দেখে নেবেন। এখান থেকে আসার মতো তেমন কিছু দেখছি না। এখানে আমাদের বিভিন্ন ধরনের কয়লার, যেমন পিট কয়লা, লিগনাইট কয়লা, সাববিটুমিনাস, বিটুমিনাস ইত্যাদি কয়লার আপনার বিভিন্ন রকমের ক্যারেক্টারিস্টিক্স বা দেওয়া আছে এবং বিভিন্ন কোন ধরনের কয়লায় আসলে কোন কন্টেন্ট কি পরিমাণ থাকে, অর্গানিক কার্বন কি পরিমাণ থাকে, ড্রাই অ্যাশ কি পরিমাণ থাকে, অ্যাটমিক হাইড্রোকার্বন কি পরিমাণ থাকে, এই জিনিসগুলা একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে কয়লার ক্লাসিফিকেশনে আমরা যাই। কয়লার ক্লাসিফিকেশন হচ্ছে মোটামুটি মোটা দাগে আমরা 4 ধরনের কয়লা আমরা ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে পিট কয়লা, এরপরে লিগনাইট, বিটুমিনাস কোল এবং অ্যান্থ্রাসাইট কোল। পিট কয়লা মূলত একদম ফার্স্ট স্টেজের ট্রান্সফরমেশন। এখানে এরা খুব কম পরিমাণ, 40 থেকে 55% কার্বন এরা কন্টেইন করে এবং এদের মধ্যে আসলে কার্বনের চেয়ে ইম্পিউরিটির পরিমাণটা বেশি থাকে। আর এদের মধ্যে প্রচুর পরিমাণে ভোলাটাইল ম্যাটার থাকে এবং প্রচুর পরিমাণে ময়েশ্চার এই কয়লার মধ্যে থাকে, যে কারণে এরা ময়েশ্চার থাকার কারণে প্রচুর ধোঁয়া তৈরি করে এবং প্রচুর পলিউশন তৈরি করে। আর এটা মূলত অনেকটা বলা যায় এই কয়লাটা কাঠের মতোই জ্বলে আর কি। কাঠ যেমন প্রচুর পরিমাণে দরকার হয়, খুব অল্প পরিমাণে হিট দেয় এবং প্রচুর ধোঁয়া এবং অন্যান্য অ্যাশ কন্টেন্ট, অন্যান্য জিনিস তৈরি করে। এখান থেকেও তেমনি কাঠ কোয়ালিটির আর কি আগুন পাওয়া যায় বা কাঠ কোয়ালিটির আমরা পেতে পারি। এরপর হচ্ছে লিগনাইট। লিগনাইট হচ্ছে অনেকটা বাদামি কালারের ব্রাউন কোল, এটা লোয়ার গ্রেড কোল। এরা মোটামুটি এরাও 40 থেকে 55% কার্বন কন্টেন্ট আছে এদের মধ্যে। এদের ইন্টারমিডিয়েট, এটাকে বলা যায় ইন্টারমিডিয়েট স্টেজ, অর্থাৎ এটা মোটামুটি কয়লা উৎপাদনের একটা মাঝামাঝি স্টেজ। এদের কয়লার মধ্যে ডার্ক আছে, আবার ব্ল্যাক, ব্রাউন, বিভিন্ন রকমের কালারের কয়লা থাকে। এদের ময়েশ্চার কন্টেন্ট মোটামুটি ফেয়ারলি হাই এবং এটা মূলত স্পন্টেনিয়াস কম্বাসনের দিকে যায়, অর্থাৎ এর দিকে যদি আমরা রেখে দেই, যে কোনো জায়গায় স্তূপ করে রেখে দিলে এরা নিজেরা আগুন ধরে যেতে পারে। এরপর হচ্ছে বিটুমিনাস কোল। বিটুমিনাস কোলটা হচ্ছে এরা সফট কোল, তবে এরা মোটামুটি ওয়াইডলি অ্যাভেইলেবল এবং বেশি পরিমাণে ইউজড কোল, অর্থাৎ কয়লাগুলোর মধ্যে বিটুমিনাস কয়লাই সবচেয়ে বেশি পাওয়া যায় এবং এদেরকেই সবচেয়ে বেশি ইউজ করা হয়। এদের ময়েশ্চার এবং ভোলাটাইল কন্টেন্ট মোটামুটি 15 থেকে 40% এর মতো। এরা কিছুটা ডেন্স, কম্প্যাক্ট এবং বেশ ইউজুয়ালি হচ্ছে কালো রঙের এবং এদের ক্যালোরিফিক ভ্যালু বেশ যথেষ্ট উঁচু এবং এদের বেশ হাই প্রপোর্শন অফ কার্বন এবং লো ময়েশ্চার থাকার কারণে ক্যালোরিফিক ভ্যালু বেশি উঁচু।
এবার হচ্ছে এদেরকে আসলে কোক এবং গ্যাস প্রোডাকশনের জন্য ইউজ করা হয় মূলত। এরপরে সর্বশেষ অ্যান্থ্রাসাইট কোল, এরা একদম বেস্ট কোয়ালিটির কোল, খুবই শক্ত এবং 80 থেকে 95% কার্বন থাকে, খুবই কম পরিমাণ ভোলাটাইল ম্যাটার থাকে, নেগলিজিবলি স্মল পোর্শন অফ ময়েশ্চার থাকে এবং এরা মূলত সেমি মেটালিক লাস্টার, মানে অনেকটা আয়রন কি বলে আপনার ধাতুর মতো দেখা যায়, ধাতুর মতো চকচক করে এবং এরা খুব ধীরে ধীরে জ্বলে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। এই গেল মোটামুটি মোটা দাগে কয়লার ক্লাসিফিকেশন। এখানে আমরা আবার ক্যালোরিফিক ভ্যালু, ফিক্সড কার্বন, কার্বন, এটাকে আমরা বাম দিক থেকে ডান দিকে দেখাচ্ছি এবং ডান থেকে বামে দেখাচ্ছি ময়েশ্চার, ভোলাটিলিটি এবং অক্সিজেন। এভাবে আমরা আবার কয়লাগুলোকে আমরা ভাগ করে দেখিয়েছি, ক্লাসিফিকেশন করে দেখিয়েছি যে এদিক থেকে আমাদের বাম থেকে যত আমরা ডানে যাচ্ছি, লিগনাইট থেকে ব্রাউন কোল, সাববিটুমিনাস, বিটুমিনাস, সেমি অ্যান্থ্রাসাইট, অ্যান্থ্রাসাইট, এদের ক্যালোরিফিক ভ্যালু বাড়ছে এবং ফিক্সড কার্বন, কার্বনের পরিমাণ বাড়ছে। অপরদিকে ময়েশ্চার, ভোলাটাইল ম্যাটার এবং অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে কমছে। আচ্ছা, এইখানে ক্লাসিফিকেশনটা হচ্ছে একদম স্পেসিফিক, বিভিন্ন ম্যাটেরিয়ালের পার্সেন্টেজের উপরে ভিত্তি করে এখানে একটা ছক করে দেওয়া হয়েছে, যাতে আপনাদের বুঝতে এবং খুব সহজে বোঝা যায় এবং সহজে একটা আইডিয়া করতে পারেন যে কোনটার মধ্যে কি কন্টেন্ট কত পরিমাণে আছে। এবারে হচ্ছে কয়লার ক্লাসিফিকেশন আমরা ওই আগের গুলোই, কিন্তু এগুলোকে একটু ভিন্নভাবে র্যাঙ্কিং করার ট্রাই করা হয়েছে। উপরের ছকটায় দেখেন আপনারা লিগনাইটের সাথে, লিগনাইটকে আবার এ বি দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সাববিটুমিনাস কয়লাকে আবার এ বি সি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তারপর হচ্ছে বিটুমিনাস কয়লাকে, মানে যেটা অর্থাৎ একাধিক, এখানে কিন্তু আপনার ক্লাসিফিকেশনটা একাধিক রেঞ্জে করা হয়েছে, যেমন লো র্যাঙ্ক কোল, মিডিয়াম র্যাঙ্ক কোল, হাই র্যাঙ্ক কোল। এরপর হচ্ছে লো র্যাঙ্ক কোলের মধ্যে আবার দুইটা আছে, পিট হচ্ছে একদমই র্যাঙ্কের বাইরে। তো লো র্যাঙ্ক কোলের মধ্যে দুইটা আছে, লিগনাইট এবং সাববিটুমিনাস। লিগনাইটকে আবার এ এবং বি দুইটা কোয়ালিটি, অর্থাৎ ক্যালোরিফিক ভ্যালু, ভোলাটাইল ম্যাটার এবং ফিক্সড কার্বন, এই তিনটার উপর বেস করে, মূলত ক্যালোরিফিক ভ্যালুর উপর বেস করে এই ভাগগুলো করা হয়েছে। তো সাববিটুমিনাসের তিনটা ক্যাটাগরি, আবার বিটুমিনাসে হচ্ছে বেশ অনেকগুলো ক্যাটাগরি, হাই ভোলাটাইল কার্বন, হাই ভোলাটাইল সি, হাই ভোলাটাইল বি, হাই ভোলাটাইল এ, এরপর হচ্ছে মিডিয়াম ভোলাটাইল এবং লো ভোলাটাইল। এরপরে হাই র্যাঙ্ক কোল যেটা অ্যান্থ্রাসাইট, এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, সেমি অ্যান্থ্রাসাইট, অ্যান্থ্রাসাইট, মেটা অ্যান্থ্রাসাইট। তো এদের মধ্যে ভোলাটাইল ম্যাটারের পরিমাণের উপর বেস করে আলাদা করা হয়েছে, কারণ অ্যান্থ্রাসাইটে মোটামুটি ক্যালোরিফিক ভ্যালু সবগুলাই কম বেশি একই রকম, শুধু ফিক্সড কার্বনের পার্সেন্টেজ একটু কম বেশি থাকে। এরপরে হচ্ছে কোন কয়লাটা কোন কাজের জন্য ব্যবহার করা হয় সেটাকে এদের ক্লাসিফিকেশনের উপরে ভিত্তি করে একটু ভিন্নভাবে দেখানো হয়েছে। যেমন 70% লিগনাইট কিসে ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হচ্ছে, মানে টোটাল কয়লাটার মধ্যে 70% হচ্ছে লিগনাইট। এটা মূলত ব্যবহার করা হয় থার্মাল ইলেকট্রিক পাওয়ার জেনারেশনের জন্য। তারপর হচ্ছে টোটাল কয়লার মধ্যে 30% হচ্ছে সাববিটুমিনাস কোল, এদেরকে মূলত থার্মাল ইলেকট্রিক পাওয়ার জেনারেশন এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য ব্যবহার করা হয়। আবার 52% হচ্ছে বিটুমিনাস কোল, এদেরকেও আগের কাজে ব্যবহার করা হয়, প্লাস বিটুমিনাস কোলকে ব্যবহার করা যায় স্টিল মেকিং এর জন্য। এবং 1% যে অ্যান্থ্রাসাইট আছে, খুবই হাই গ্রেড কোল, এদেরকে স্টিল মেকিং এর জন্য ইউজের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ইউজ এবং ওয়াটার ফিল্টারে ব্যবহার করা যায়। আচ্ছা, কোলের কার্বনাইজেশনটা কি? এতক্ষণ আমরা কোলের ক্যারেক্টারিস্টিক্স পড়লাম, এবারে আমরা কয়লাকে কিভাবে ব্যবহার করা যায় সেটাকে আমরা পড়ব। তো কোলের কার্বনাইজেশন হচ্ছে মূলত এমন একটা প্রসেস যেখানে আসলে কয়লাকে উত্তপ্ত করা হয় এবং এর মধ্যে যে ভোলাটাইল প্রোডাক্ট গুলো আছে, লিকুইড এবং গ্যাসিয়াস প্রোডাক্ট, সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হয়, ফলে একটা সলিড রেসিডিউ থাকে এবং শুধুমাত্র কার্বন কন্টেন্ট সহ একটা সলিড রেসিডিউ থাকে, যেটার নাম হয় কোক। এই কোকটা মূলত কোলটাকে খুবই হাই টেম্পারেচারে হিট করলে এই কোল তৈরি হয়, এটা এবং অক্সিজেনের অ্যাবসেন্সে। আমি যদি অক্সিজেনের প্রেজেন্সে এটাকে হিট করি তাহলে তো কোল পুড়ে যাবে, পুড়ে গিয়ে এখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। যদি আমরা কন্ট্রোলড অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড অথবা একদম টোটালি অ্যাবসেন্স অফ কার্বন ডাই অক্সাইড, কোলটাকে আমরা খুবই উচ্চ তাপমাত্রায় হিট করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কোক। তো কোক হচ্ছে কি? কোক হচ্ছে একটা সলিড রেসিডিউ যেটা মূলত কোলকে বাতাসের অনুপস্থিতিতে হিট করার পরে আমরা পাই। তো কোকের মূল ব্যবহারটা কি? কোকটা মূলত তৈরি করা হয় যেন এটা আয়রন এবং স্টিল ম্যানুফ্যাকচারে কাজে লাগানো যায়, যেটা আসলে ওখানে হিট এনার্জি দেয় এবং এটা রিডিউসিং এজেন্ট হিসেবে লোহার, আপনারা আগে ব্লাস্ট ফার্নেসের বিক্রিয়াগুলো করেছেন, সেখানে আমরা কোকের কথা বলেছি। অর্থাৎ আয়রনকে রিডিউস করার জন্য, একে বিজারণ করার জন্য এই কোকটা ব্যবহার করা হয়।
এছাড়া কার্বনাইজেশন প্রসেসের যে রেসিডিউ গুলো থাকে সেগুলো হচ্ছে সেটা হচ্ছে মূলত নন পোরাস একটা পাউডার অথবা গ্র্যানুলার পরিমাণ, যেটাকে চার বলা হয়, এটাকে চার নামে অভিহিত করা হয়। তো আর গ্যাসিয়াস যে বাই প্রোডাক্ট গুলো সেগুলোর নাম হয় হচ্ছে কোক ওভেন গ্যাস বা সিওজি। এর সাথে থাকে অ্যামোনিয়া থাকে, ওয়াটার থাকে এবং সালফার কম্পাউন্ড থাকে, যারা আসলে হিট করার কারণে কোল থেকে সরে গেল বা রিমুভড হয়ে গেল। এরপরে ডিস্টিলেশনের পরে যে কোক গুলো থাকে তার মূল ইয়াই থাকে, কনসিস্টেন্টই থাকে কার্বন। অর্থাৎ নর্মালি আমাদের ন্যাচারালি পাওয়া কয়লায় যত পার্সেন্টই কার্বন থাক না থাক, এই কুকিং এর ফলে বা কার্বনাইজেশনের ফলে আমরা একটা হাই কার্বন কন্টেন্টের একটা কয়লা পাই। আচ্ছা, এখানে কার্বনাইজেশন প্রসেসটা একটু ছবি দিয়ে দেখানো হয়েছে, আপনারা একটু দেখবেন। কোলটাকে ব্লেন্ড করা হয় প্রথমে, কোলটাকে ব্লেন্ড করা হয়, এরপরে হচ্ছে এটাকে কোক ওভেন ব্যাটারির মধ্যে নেওয়া হয় এবং সর্বশেষ এই কোক ওভেন ব্যাটারি থেকে আমরা এখান থেকে প্রসেস করে এই কোকটাকে সরাসরি ব্লাস্ট ফার্নেসে নিয়ে যাই। আবার এই আয়রন ওর থেকে সরাসরি লোহার খনিজ আমরা ব্লাস্ট ফার্নেসে দেই। আবার এখান থেকে লাইমস্টোন ইয়া থেকে আমরা সিন্টার প্ল্যান্টের মাধ্যমে সিন্টারিং এর মাধ্যমে এটাকে প্রসেস করে আবার ব্লাস্ট ফার্নেসে দিই। আবার এই যে আমার কোক ওভেন গ্যাস থেকে যে কোক ব্রিজটা বের হলো, অর্থাৎ খুবই ফাইন পার্টিকেল যুক্ত যে খুবই ফাইন কয়লার পার্টিকেল যুক্ত যে বাতাসটা, এইটাকে আবার আমার এই সিন্টার প্ল্যান্টে ব্যবহার করা হয়। অর্থাৎ সবগুলো প্ল্যান্টই কিন্তু ইন্টার কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড। যাই হোক, তো কয়লার কার্বনাইজেশন মূলত তিনটা টেম্পারেচার রেঞ্জে করা যায়। একটা হচ্ছে লো টেম্পারেচার, একটা মিড টেম্পারেচার, একটা হচ্ছে হাই টেম্পারেচার। লো টেম্পারেচারটা মোটামুটি 500 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করা হয় এবং এর ফলে যে লিকুইড প্রোডাক্ট গুলো আসে, লিকুইড প্রোডাক্টের পরিমাণ বেশি আসে এবং গ্যাসিয়াস প্রোডাক্টের পরিমাণ কম আসে। আর কোক প্রোডাক্টের মধ্যেও ভোলাটাইল ম্যাটারের পরিমাণটা একটু বেশি থাকে। এবং মিডিয়াম রেঞ্জ কার্বনাইজেশন হচ্ছে মোটামুটি 800 ডিগ্রির আশেপাশে যে কার্বনাইজেশন করা হয়। এখানে আসলে এর ফলে স্মোকলেস যে সফট একটা কোক সেটা পাওয়া যায় এখান থেকে, যেটা পোড়ানোর ফলে কোনো ধোঁয়া উৎপন্ন হবে না। এবং এর বাই প্রোডাক্টের মধ্যে এর বাই প্রোডাক্ট গুলো মূলত হাই টেম্পারেচার কার্বনাইজেশনের মতোই, তবে এটা মূলত খুব একটা প্র্যাকটিস করা হয় না বর্তমানে। আসলে লো টেম্পারেচার এবং হাই টেম্পারেচার দুটোই প্র্যাকটিস করা হয়, কারণ 800 ডিগ্রিতে আসলে হিট করে এটা থেকে খুব ভালো আউটপুট পাওয়া যায় না। বরং এর থেকে যদি আমি আর 100 ডিগ্রি বাড়িয়ে মোটামুটি 900 ডিগ্রির উপরে যদি আমি কার্বনাইজেশন করি, সেক্ষেত্রে আমরা খুব ভালো কোয়ালিটির কোক পাবো। তাছাড়া আমাদের যে গ্যাসিয়াস প্রোডাক্টের ইল্ড পরিমাণও অত্যন্ত বেশি হবে। এখান থেকে হাই টেম্পারেচার কার্বনাইজেশন থেকে যে কোকটা পাওয়া যায় সেটার কিন্তু কোকের কোয়ালিটি খুব ভালো হয়। আচ্ছা, এবারে আমরা কয়লার কার্বনাইজেশনটা একটু ছবির রিপ্রেজেন্টেশনে দেখি। আমাদের যে র বায়োমাস আছে, এটাকে যদি আমি ড্রাই করি বা শুকাই, যে বায়োমাস বলতে আমরা কাঠের টুকরো এটাকে ধরে নিতে পারি, এটাকে আমরা শুকিয়ে নিলাম। শুকানোর পর এটাকে হচ্ছে পোস্ট ড্রাইং, অর্থাৎ আমরা বলা যায় মাইল্ডলি টরিফাইড, অর্থাৎ সামান্য পরিমাণে 100 থেকে 200 ডিগ্রি তাপমাত্রা এটাকে একটু পোড়াইলাম। এরপরে হচ্ছে সিভিয়ারলি টরিফাইড, আমরা একটু বেশি তাপমাত্রা এটাকে পোড়াইলাম। পোড়ানোর পর এটা হচ্ছে 200 থেকে 300 ডিগ্রি। এরপরে যদি এটাকে আমি আরেকটু টেম্পারেচার বাড়াই 300 থেকে 400 ডিগ্রি, তখন এটাকে বলা যাবে লো টেম্পারেচার কার্বনাইজেশন। এরপরে যদি টেম্পারেচার আমি আরেকটু বাড়াই 400 থেকে 800 প্লাস ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে আমাদের দুইটা অ্যামাউন্ট বের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল আমরা পাই, যেটা পরবর্তী সুপারহিটেড স্টিম ব্যবহার করলে অ্যাক্টিভেটেড চারকোল পাই। আর যদি আমরা এটাকে 1000 ডিগ্রির উপরে আরেকবার কুকিং করি, তাহলে এখান থেকে আমরা বায়োকোক পেতে পারি। এটা হচ্ছে আমাদের র বায়োমাস থেকে বা অন্যান্য কাঠ বা অন্যান্য জিনিস থেকে আমরা কার্বনাইজ করা, কয়লা থেকে কার্বনাইজেশন না, কাঠ থেকে কয়লা বানানোর প্রসেসটা এটা। আচ্ছা, এবারে হচ্ছে কোল গ্যাসিফিকেশন। আমরা সহজেই এই পাশের ছবিটা দেখে আমরা আন্দাজ করতে পারতেছি, অর্থাৎ কয়লাকে যদি আমরা একটা গ্যাসিফায়ার প্রসেসের মধ্য দিয়ে গ্যাসিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে চালনা করি, তাহলে আমরা বিভিন্ন রকম গ্যাস পাই, যেমন হাইড্রোজেন সালফাইড পাই, হাইড্রোজেন পাই, কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে কার্বন মনোক্সাইড, মিথেন ইত্যাদি রকমের গ্যাস পাই। এই সবগুলো গ্যাস মিলে আমরা সিন গ্যাস নামক একটা জিনিস আমরা পাই। তো এটা প্রসেসটা কি একটু দেখি আমরা। গ্যাসিফিকেশন এমন একটা প্রসেস যেখানে আসলে কয়লাকে বার্ন করার বদলে, কয়লাকে আমরা আগুনে পোড়ানোর বদলে এটাকে মূলত পানির সাথে মিক্স করা হয়। খুবই হাই টেম্পারেচার স্টিম দিয়ে পানির সাথে মিক্স করে একটা স্লারি একটা সলিউশন টাইপের জিনিস বানানো হয়।
এই সলিউশন টাইপের জিনিসটাকে উত্তপ্ত করে স্টিম এবং অক্সিজেন অ্যাড করা হয় থার্মোকেমিক্যাল প্রসেসে, এবং এর ফলে ম্যাট্রিক্স মলিকুলগুলো, কয়লার ম্যাট্রিক্স মলিকুলগুলো ভেঙে যায়। এর ফলে হচ্ছে কি, কয়লা থেকে সিন গ্যাস নামক একটা জিনিস তৈরি হয়। এই সিন গ্যাসের মধ্যে কি কি থাকে? সিন গ্যাসের মধ্যে কার্বন মনোক্সাইড থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, হাইড্রোজেন থাকে এবং অন্যান্য ইম্পিউরিটিজ থাকতে পারে, যেমন হাইড্রোজেন সালফাইড ইত্যাদি ইত্যাদি। তো এই গ্যাসগুলো আসলে কেমিক্যাল প্রসেসে আলাদা করা হয় এবং বিভিন্ন রকম কেমিক্যাল প্রসেসে এদেরকে ফিডস্টক হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ এদেরকে ব্যবহারের জন্য আলাদা করা যায়। তো এই সিন গ্যাস মূলত বিভিন্ন রেঞ্জের অ্যাপ্লিকেশনে ইউজ করা যায়। যেমন এক নম্বর হচ্ছে হাইড্রোজেন প্রোডাকশনে ব্যবহার করা হয়, সিনথেটিক ন্যাচারাল গ্যাস প্রোডাকশনে ব্যবহার করা যায়, মিথানল প্রোডাকশনে ইউজ করা যায়, অ্যামোনিয়া প্রোডাকশনেও এই সিন গ্যাস ব্যবহৃত হয়। এছাড়াও উপরের যে আমাদের অ্যাপ্লিকেশন গুলো বললাম, এছাড়াও সিন গ্যাসকে সরাসরিও কিন্তু আমরা ইন্টিগ্রেটেড গ্যাসিফিকেশন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টে সরাসরি আমরা বার্ন করে আমরা পাওয়ার জেনারেট করতে পারি বা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এখানে একটু ধাপগুলো দেখানো হয়েছে, অর্থাৎ কার্বন ফিডস্টক যেটা কোল, এটা পিট কোক হতে পারে বা অন্যান্য কোক হতে পারে। এগুলোকে পানির সাথে মিশানো হলো, মিশানোর পরে একটা স্লারি তৈরি হলো। এই স্লারির সাথে আমরা একটা টাওয়ারের মধ্যে এটাকে নিলাম, যেখানে হচ্ছে আমি এর মধ্যে থেকে অক্সিজেন চালনা করলাম, এবং অক্সিজেন চালনা করার ফলে এখান থেকে সামান্য পরিমাণ কিছুটা বলা যায় বার্নিং হলো। এই বার্নিং এর ফলে এখান থেকে যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলো উপর থেকে বের হয়ে যাবে এবং লিকুইড বা সলিডটা নিচের থেকে বের হয়ে যাবে। সলিডটাকে বলা হয় বয়লার স্ল্যাগ। আর উপরে যে গ্যাসটা আমরা পাচ্ছি, সেই গ্যাসটাকে কয়েকবার স্ক্রাবিং এর ফলে, স্ক্রাবিং এবং মার্কারি রিমুভাল এর ফলে আমরা যে উপাদানটা পাবো, সেটাকে যদি আমরা গ্যাস ক্লিন আপ প্ল্যান্টের মধ্যে দিয়ে নিয়ে যাই, মানে ক্লিনিং প্ল্যান্টের মধ্যে নিয়ে যাই, ক্লিনিং প্ল্যান্ট থেকে আমাদের যে ইম্পিউরিটি গুলো, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার, এরা রিমুভাল হয়ে গেল, এরা সরে গেল। এরপরে আমরা একটা পরিষ্কার একটা গ্যাস পাবো, যেটাকে বলতেছি আমরা সিন গ্যাস বা ক্লিন সিন গ্যাস। এই সিন গ্যাসটা হচ্ছে দুইটা জিনিস, কার্বন মনোক্সাইড একটা আর হাইড্রোজেন একটা। এই দুইটা গ্যাসকে যৌথ একত্রে যখন থাকে তখন এদেরকে সিন গ্যাস বলা হয়। এই অবস্থাতেও এদেরকে ব্যবহার করা যায়, আবার এদেরকে আলাদা আলাদা করে সিন গ্যাস সেপারেশন প্রসেসে আলাদা করেও বিভিন্ন কেমিক্যাল ইয়াতে ব্যবহার করা যায়। এখন দেখি আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন প্রসেস। বিজ্ঞানীরা কয়লা ব্যবহার, যেহেতু আমরা প্রকৃতিতে ব্যবহার করতে গেলে বা কয়লা পোড়াতে গেলে প্রচুর পরিমাণে ছাই সহ অন্যান্য পরিবেশ দূষণকারী জিনিস তৈরি হয়। তো মানুষ এবার চিন্তা করলো যে কয়লাটাকে মাটির নিচে থাকা অবস্থায়, অর্থাৎ আপনাদের কয়লাটাকে খনির মধ্যে থাকা অবস্থায় আমরা গ্যাসিফাই করে, গ্যাসিফিকেশন প্রসেস চালিয়ে আমরা ওখান থেকে সরাসরি গ্যাসটাকেই বের করে আনতে পারি কিনা, অর্থাৎ কয়লা খনি থেকে উত্তোলন না করে কয়লার আমরা যে সিন গ্যাসটা একটু আগে দেখলাম, এই সিন গ্যাসটাই সরাসরি আমরা খনি থেকে বের করতে পারি কিনা। তো এখানে করলো কি, এখানে একটা ইনজেকশন ওয়েল থাকবে, যে কুয়ার মধ্য থেকে আমাদের অক্সিজেন এবং হাই প্রেসার স্টিম, এটা এই কয়লার যে আপনার খনির যে অঞ্চল, এই খনির অঞ্চলের মধ্যে এই হাই প্রেসার স্টিমটা দেয়া হলো। এই কোল সিমের মধ্যে যখন পানি এবং ওয়াটার যাবে, অক্সিজেন যাবে, তখন অ্যাশ এবং চার এই দুটো মিক্সড হয়ে এরা পরবর্তীতে ওখান থেকে প্রচন্ড স্টিমের প্রচন্ড তাপে এরা হাইড্রোজেন, মিথেন, অর্থাৎ কয়লা ভেঙে তার উপাদানগুলো, কনস্টিটিউয়েন্ট গুলোতে আলাদা হয়ে যাবে এবং সেটাকে পরবর্তীতে আবার এটাকে বলা হয় প্রোডাকশন ওয়েল। এখান থেকে সেটাকে এই প্রান্ত থেকে সেটাকে উত্তোলন করা হবে। উত্তোলন করার পরে আমরা একটু যে ক্লিনিং প্রসেস বা সেপারেশন প্রসেস গুলো দেখলাম, সেই প্রসেস অনুযায়ী এগুলোকে সেপারেট করতে হবে বা প্রসেসিং করা হবে। এই যে আমরা একটু আগে দেখলাম যে মানে আন্ডারগ্রাউন্ড গ্যাসিফিকেশন, এটা কিন্তু একটা কয়লার ব্যবহারে এটা একটা রেভলিউশন, মানে একটা বিপ্লবী চিন্তা ভাবনা। কারণ হচ্ছে কি, কয়লাকে আমরা সরাসরি পোড়াচ্ছি না, কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রথম দিকে যখন স্টিম ইঞ্জিন তৈরি হয়, তখন স্টিম ইঞ্জিনের আপনার প্রধান শক্তির উৎস ছিল কয়লা। তো এই কয়লা খনি থেকে যেমন প্রচুর পরিবেশ দূষণ হতো, তেমনি কয়লা পোড়ানোর ফলেও প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হতো। এই পরিবেশ দূষণকে ঠেকানোর জন্য আমরা যে এই সিন গ্যাস উৎপাদনের যে প্রসেস কিংবা কয়লার গ্যাসিফিকেশনের যে প্রসেস, এটা অত্যন্ত কার্যকরী এবং দুর্দান্ত একটা প্রসেস। এবং এই প্রসেসে মূলত যে জিনিস পাওয়া যায় সেগুলো হচ্ছে সিনথেটিক ন্যাচারাল গ্যাস পাওয়া যায়, মেথানল, ইথানল পাওয়া যায় এবং ফার্টিলাইজার গ্রেড অ্যামোনিয়া সরাসরি এখান থেকে পাওয়া যায়। ফলে হচ্ছে কি, আমরা কয়লাটাকে ব্যবহার করতে পারলাম এবং এটা থেকে আপনার কোন রকমের পরিবেশ দূষণকারী পদার্থ তৈরি হলো না। এবার আমরা দেখি কোল গ্যাসিফিকেশন প্রোডাক্ট, কয়লার গ্যাসিফিকেশনের ফলে কি কি প্রোডাক্ট আমরা পেতে পারি। এক নম্বর হচ্ছে বিটুমিনাস কোল, যেটা খুবই হাই গ্রেড কোল। এরপরে এর কম্পাউন্ডের মধ্যে থাকে প্রিকারসর কি কি আছে,
হাইড্রোজেন আছে, কার্বন মনোক্সাইড আছে, মিথানল আছে, প্রিকারসর হিসেবে থাকে। আর ডেরিভেটিভ হিসেবে থাকে মানে এখান থেকে আমরা পাই কি, ডেরিভেটিভ হিসেবে পাই আমরা অ্যাসিটিক অ্যাসিড পেতে পারি, ফর্মালডিহাইড পাই, অলিফিন পাই, ইথিলিন, প্রোপিলিন, মিথাইল অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যানহাইড্রেট, মানে একটা হিউজ রেঞ্জের একটা আমরা ডেরিভেটিভ এখান থেকে পাই। এবং সরাসরি প্রোডাক্ট যেগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারবো এরকম জিনিস পাই হচ্ছে আমাদের রিফাইনারি প্রসেসে অ্যামোনিয়া পাই, তারপরে অ্যামোনিয়াম নাইট্রেট পাচ্ছি, কার্বন মনোক্সাইড থেকে আমরা পাচ্ছি অ্যাসিটিক অ্যাসিড, কেমিক্যাল ফিডস্টক, অ্যাসিটিক অ্যাসিড থেকে আমরা হাউসহোল্ড ক্লিনার, ওয়াটারপ্রুফ সিল্যান্ট এগুলো পাচ্ছি, মিথানল থেকে আমরা ডাই পাচ্ছি, ফর্মালডিহাইড, ফিউয়েল, প্লাস্টিসাইজার, সোর্স অফ মিথাইল অ্যাসিটেট ইত্যাদি পাচ্ছি। ফর্মালডিহাইড থেকে আমরা পাচ্ছি চক, সিমেন্ট, গ্লু, কনস্ট্রাকশন অ্যাডহেসিভ, ডিটারজেন্ট, ফিঙ্গারনেল পলিশ, লিকুইড সোপ, শ্যাম্পু ইত্যাদি। অলিফিন থেকে পাচ্ছি আমরা ইথিলিন গ্লাইকল, পলিস্টার ফাইবার, ইঞ্জিন কুলেন্ট পাচ্ছি, সোর্স অফ ইথিলিন এন্ড প্রোপিলিন পাচ্ছি। ইথিলিন প্রোপিলিন থেকে আমরা পাচ্ছি হচ্ছে স্টাইরিন, সিনথেটিক রাবার তৈরির জন্য স্টাইরিন পাচ্ছি যেটা থেকে পলিস্টাইরিন তৈরি করা হয়। এরপরে হচ্ছে প্রোপিলিন পাচ্ছি যেগুলো থেকে ফিউয়েল, প্রোপেনের মতো ফিউল হিসেবে ইউজ করা যায় বা রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করা যায়। মিথাইল অ্যাসিডেট থেকে মোটামুটি সলভেন্ট, পেইন্ট এবং গ্লু এর জন্য সলভেন্ট, এবং অ্যাসিডিক অ্যানহাইড্রেটের সোর্স হিসেবে এটা ব্যবহার করা যায়। অ্যাসিডিক অ্যানহাইড্রেট থেকে আবার সেলুলোজিক প্লাস্টিক, ফিল্টার প্রোডাক্ট, ফটোগ্রাফিক ফিল্ম ইত্যাদি তৈরি করা যায়। মানে এটা কোলের গ্লাস গ্যাসিফিকেশন থেকে আমরা কিন্তু একটা হিউজ পরিমাণ, অর্থাৎ আমরা যে এর আগে যে দেখেছি পেট্রোলিয়ামের ক্র্যাকিং, পেট্রোলিয়ামের বা ক্রুড অয়েলের ক্র্যাকিং থেকে আমরা যেমন একটা ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট পেতে পারি, তেমনি কয়লার গ্যাসিফিকেশন প্রসেস থেকে আমরা একটা ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট আমরা এখানে পেয়ে থাকি। এবারে দেখি আমরা কার্বনাইজেশন এবং গ্যাসিফিকেশনের পার্থক্য। আপনারা অলরেডি প্রসেস দুটো দেখার সময় মোটামুটি দেখে ফেলেছেন কি কি পার্থক্য হতে পারে। তারপরেও বাই ডেফিনেশন, বাই এন্ড প্রোডাক্ট, প্রসেস অর টেম্পারেচার ফর হিট ট্রিটমেন্ট এইগুলোর উপর ভিত্তি করে মোটামুটি একটা পার্থক্য করার চেষ্টা করা হয়েছে। আপনারা একটু দেখে নেবেন পার্থক্যটা। এবার হচ্ছে কয়লার ব্যবহার বা ইউটিলাইজেশন। কয়লার ইউটিলাইজেশনে কিন্তু একটা বেশ বড় রেঞ্জের টেকনোলজি বা যেমন ব্যবহার করা হয় কয়লাকে এনার্জিতে রূপান্তর করতে এবং বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে দেওয়ার জন্য, এবং প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন পাওয়া যায়। তো কয়লাকে আমরা কি কি ভাবে ব্যবহার করতে পারি? একটা হচ্ছে কয়লাকে বার্ন করা হয়, যেখানে হিট বা স্টিম জেনারেট করতে এটাকে ব্যবহার করা হয়। পরে স্টিমটাকে আবার টারবাইন ঘুরিয়ে স্টিম থেকে আমরা ইলেকট্রিসিটি পেতে পারি। আর এই যে কম্বাসন প্রসেস সেটা আবার কয়েক রকমের হতে পারে। একটা হচ্ছে পালভেরাইড কোল কম্বাসন, একটা হচ্ছে ফ্লুইডাইজড বেড কম্বাসন, আবার ইন্টিগ্রেটেড গ্যাসিফিকেশন কম্বাইন্ড সাইকেল বা আইজিসিসি। এই বিভিন্ন রকম যে কম্বাসন প্রসেস গুলো, এগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত আরো অনলাইনে পেতে পারেন, বা আমরা যে লিঙ্ক দিয়েছি রেফারেন্সের মধ্যে সেই লিঙ্ক গুলোকে ক্লিক করলে আপনারা মোটামুটি বিস্তারিত করতে পারবেন। তো এগুলো পুরোপুরি আসলে রিলেভেন্ট না, এই জন্য আমি এখানে নিয়ে আসিনি। ইন্ডাস্ট্রিয়াল এবং মেটালজিক্যাল ইউজের মধ্যে আছে কয়লা থেকে আমরা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য কয়লাকে আমরা র মেটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি। যেমন স্টিল প্রোডাকশনে কয়লার সেকেন্ড লার্জেস্ট মানে দ্বিতীয় বৃহত্তম ব্যবহার হচ্ছে মেটালার্জিক্যাল কোক হিসেবে বা কুকিং কোল হিসেবে, যেটা মূলত বিভিন্ন মেটালার্জিতে আয়রন সহ অন্যান্য মেটালার্জিতে এটাকে ব্যবহার করা হয়। এবং মূলত এটাকে ব্যবহারের আগে ওই যে কোকিং প্রসেসের পরে, অর্থাৎ কয়লা থেকে কোক তৈরি করে দেন কোকটাকে বিভিন্ন ফার্নেসে ইউজ করা হয় মূলত রিডিউসিং এজেন্ট হিসেবে, এবং আয়রনের লোহার খনি থেকে লোহা উৎপাদন এবং লোহার থেকে পরবর্তীতে স্টিল মেকিং এর জন্য ব্যবহার করা হয়। আমরা কয়লার বিভিন্ন রকম দেখতেছি, অর্থাৎ এখানে হচ্ছে কয়লা আমরা খুঁজে পেলাম, এক্সপ্লোর করলাম, তারপরে কয়লার রিজার্ভ খুঁজে পেলাম। কয়লার রিজার্ভ থেকে আমরা কি কি ইউটিলাইজ করতে পারি? কম্বাস্ট করতে পারি, অর্থাৎ সরাসরি জ্বালাইতে পারি। কার্বনাইজেশন আমরা কোক তৈরি করতে পারি। গ্যাসিফিকেশন আমরা হচ্ছে কয়লা থেকে সিন গ্যাস তৈরি করতে পারি। তারপরে হচ্ছে লিকুইফিকেশন, কয়লা থেকে আমরা লিকুইড বিভিন্ন রকমের জ্বালানি পেতে পারি, এবং সর্বশেষ বিভিন্ন রকমের কার্বন ম্যাটেরিয়াল পেতে পারি। যাই হোক, এরপরে হচ্ছে আমরা দেখব আগের স্লাইডের ধারাবাহিকতায় সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য কয়লা ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে কয়লার যে অ্যাশটা, ফ্লাই অ্যাশটা, এটা বাই প্রোডাক্ট হিসেবে বিভিন্ন যে ফ্লাই অ্যাশ হিসেবে যে বাই প্রোডাক্টটা পাওয়া যায় সেটা সিমেন্টের বা কনক্রিটের উপাদান হিসেবে ইউজ করা হয়। এরপরে কেমিক্যাল ফিডস্টক হিসেবে, অর্থাৎ কয়লার মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল থাকে, অ্যামোনিয়া থাকে, আর অন্যান্য জিনিসপত্র থাকে, সেগুলোকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেমন অ্যামোনিয়া, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, মেডিসিন ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে একটা ডাইং ইন্ডাস্ট্রি, এগুলোতে ব্যবহার করা যায়। তাছাড়া সিনগ্যাস থেকে তো আমরা আরো বিভিন্ন রকম যে কেমিক্যালস বা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে সিনগ্যাস ইউজ করা যায় সেগুলো তো আমরা আগেই দেখলাম। এরপরে হচ্ছে এরপরেরটা হচ্ছে কনভার্সন ইনটু লিকুইড এন্ড গ্যাসিয়াস ফিউয়েল। কয়লাকে আবার আমরা লিকুইড বা গ্যাসিয়াস ফিউয়েলে রূপান্তরিত করতে পারি। এর মধ্যে প্রোডাক্ট হচ্ছে তিনটা। লিকুইফিকেশন প্রোডাক্ট একটা,
ডিরেক্ট কোল লিকুইফিকেশন একটা, ইনডিরেক্ট কোল লিকুইফিকেশন একটা। এরপরে আরেকটা আছে হচ্ছে গ্যাসিফিকেশন। এখানে মূলত কয়লাকে সরাসরি সিন গ্যাসে তৈরি করা হয়, অর্থাৎ আমরা একটু আগে দেখেছি সিন গ্যাস কিভাবে প্রসেস করা হয়। আচ্ছা, এখানে আমরা শর্টের মধ্যে, খুব অল্পের মধ্যে কয়লার বিভিন্ন খাতে কয়লার যে ব্যবহার বা কয়লা ব্যবহারের যে আমাদের ক্ষতিগুলো আছে সেই ক্ষতিগুলো আমরা একটু অল্পের মধ্যে তুলে আনার চেষ্টা করেছি। যদিও এটা সিলেবাসের মধ্যে নাই, কয়লা ব্যবহারের মধ্যে নাই, তবে যেহেতু এটার এনভায়রনমেন্টের উপর এটার ইম্প্যাক্টের কথা বলা আছে কয়লার, এজন্য আমরা এখানে এটা নিয়ে আসছি। খুব অল্পের মধ্যে কিছু অসুখের কথা দেয়া আছে, লাং ডিজিজ, ডিএনএ ড্যামেজ, নিউরোপ্যাথি, এরপরে হচ্ছে ইমিউন সিস্টেম রিকভারি, ইনফার্টিলিটি, বোন টক্সিসিটি, হার্ট ডিজিজ, নিউরোপ্যাথি ইত্যাদি। তো দেখা যাচ্ছে সব রকমের শরীরের সব রকমের অর্গানের অসুখই কিন্তু কয়লা থেকে হতে পারে, সুতরাং এটা থেকে সতর্ক থাকতে হবে। আর এখান থেকে আমরা দেখতেছি হচ্ছে কয়লা থেকে যে ফ্লাই অ্যাশটা তৈরি হয়, কোল বার্নিং এর ফলে যে ফ্লাই অ্যাশটা তৈরি হয়, সেটা কি কি কাজে ব্যবহার করা যায়। এখান থেকে আমরা কনস্ট্রাকশনের এমব্যাঙ্কমেন্ট হিসেবে ইউজ করা যায়, তারপর হচ্ছে রাস্তা স্টেবিলাইজেশনের জন্য ব্যবহার করা যায়, লাইট ওয়েট এগ্রিগেট তৈরির জন্য ব্যবহার করা যায়, ল্যান্ডফিলের জন্য, নিচু জমি ভরাটের জন্য ইউজ করা যায়, কোল ফ্লাই অ্যাশ ব্রিক বা সিএফএ তৈরির জন্য ব্যবহার করা যায়, সিমেন্টের জন্য ব্যবহার করা যায়, কন্ট্রোলড লো স্ট্রেংথ ফিলারের জন্য ব্যবহার করা যায়, অ্যাসফাল্টিক মিনারেল হিসেবে ব্যবহার করা যায়, এবং কনক্রিট অর্থাৎ প্রিমিক্সড কনক্রিট হিসেবেও এটাকে, মানে প্রিমিক্সড কনক্রিট একটা উপাদান হিসেবে ফ্লাই অ্যাশটাকে ব্যবহার করা যায়। আচ্ছা, এবারে আমরা আসি এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টস অফ কোল। আমরা একদম টপ থেকে শুরু করি। একদম টপে হচ্ছে একদম প্রাথমিক আমরা সাদা চোখে যেই ইয়াগুলো কয়লার যে সমস্যাটা দেখতে পাই, সেটা হচ্ছে কয়লা জ্বললে ধোঁয়া তৈরি হয়, পরিবেশ দূষিত হয়, এই হলো প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যেটা আমরা দেখতে পাই না, এর মধ্যে আছে স্বাস্থ্যগত ঝুঁকি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড দীর্ঘ সময় ধরে শ্বাসের সাথে নিলে, যে বিষাক্ত গ্যাসগুলো নিলে স্বাস্থ্যগত যে ঝুঁকি তৈরি হয় সেটা। তৃতীয়ত হচ্ছে আরো একটু গভীরের বা আরো একটু কি বলে আপনার প্যাসিভ যে ক্ষতি হয়, সেটা হচ্ছে পরিবেশে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস যদি রিলিজ হয়, সেটা গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে এবং ওজোন স্তরের ক্ষতি করে, পৃথিবীকে উত্তপ্ত করে। এরপরে আরেকটা অদেখা ক্ষতি হচ্ছে এটা গ্রাউন্ড ওয়াটারকে কন্টামিনেট করে, দূষিত করে। এরপরে কেমিক্যাল, এয়ার এবং ডাস্ট পলিউশনের সোর্স হিসেবে কাজ করে, এবং সর্বশেষ যে গ্রিন হাউস গ্যাসের কথা বললাম, সেই গ্রিন হাউস গ্যাসের ফলে যে গ্লোবাল ওয়ার্মিং হয়, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বিভিন্ন রকম কমিউনিটি ডিসপ্লেসমেন্টের জন্য এর কয়লা এর ডিসপ্লেসমেন্টের কারণ হতে পারে। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আমাদের মতো নিচু দেশ যেগুলো আছে, নিচু ভূমির দেশ, এগুলো যদি তলিয়ে যায় তাহলে প্রচুর পরিমাণে ক্লাইমেট রিফিউজি তৈরি হবে, আলটিমেটলি কমিউনিটি গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেসড হয়ে যাবে, উদ্বাস্তু হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা দেখি কয়লার মাইনিং ইম্প্যাক্ট, মানে কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের ফলে কি কি ইম্প্যাক্ট দেখা যায়। এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সলিড লিকুইড ওয়েস্ট। সলিড লিকুইড ওয়েস্ট কি কি তৈরি করা হয়? টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, এর মধ্যে হচ্ছে অ্যাকুমুলেশন অফ টক্সিক এলিমেন্ট ইন সয়েল, সয়েলের মধ্যে টক্সিক এলিমেন্ট অ্যাকুমুলেট হয়, সয়েল অ্যাসিডিফিকেশন হয়, মাটি ক্ষয় হয়, সয়েল বায়োটার ক্ষতি হয়, মাটির যে বৈচিত্র্য সেটার ক্ষতি হয়, মাটির উর্বরতা নষ্ট হয়, মাটির বৃক্ষ বা গাছের দূষণ হয়, গাছ টক্সিক হয়ে পড়ে, এবং ফুড চেইনের দূষণ হয় বা ফুড চেইনের মধ্যে কন্টামিনেশন ঢুকে যায়। লিকুইড ওয়েস্টের ফলে কি হয়? অ্যাকোয়াটিক ইকোসিস্টেম ধ্বংস হয়, পানি অ্যাসিডিক হয়ে যায়, পানি দূষিত হয়, এবং ফুড চেইনের মধ্যেও এই দূষণটা ঢুকে যায়। গ্যাসিয়াস কন্টামিনেন্ট যেগুলো আছে, যেমন পার্টিকুলেট ম্যাটার ইত্যাদি, এরা কি করে? এরা বাতাসকে দূষণ করে, এরা টক্সিক এলিমেন্ট গুলোকে কন্টামিনেশনের মাধ্যমে টক্সিক এলিমেন্ট গুলো ছড়িয়ে দেয়, ডাস্ট কন্টামিনেশন ঘটায়, এবং বিভিন্ন রকমের কম্পাউন্ডের অ্যাসিডিফিকেশন করে, অর্থাৎ অ্যাসিডিফাইড কম্পাউন্ড গুলোর মাধ্যমেও দূষণ ঘটায়। আমরা দেখতে পাচ্ছি একটা ছবিতে কম্বাইনলি এয়ার, ল্যান্ড এবং ওয়াটার পলিউশনের ব্যাপারটা তুলে আনা হয়েছে কয়লা খনি থেকে। যেমন একদম এই পাশ থেকে যদি দেখি, সারফেস মাইন থেকে যে কয়লার ডাস্ট উৎপন্ন হয়, সেখান থেকে বাতাসের ক্ষতি হয়। এরপরে এখান থেকে যে পানিতে যে ধুয়ে যায় বন্যার ফলে, তার ফলে আমাদের ইরোশন বা ভূমিক্ষয়ের ডেঞ্জার থাকে। এরপর এখান থেকে যে আমাদের যে এখান থেকে ধুয়ে যাওয়ার ফলে যে ইয়াগুলো হলো, দূষণগুলো হলো, সেটা আবার পানির উপর ইম্প্যাক্ট করে। এরকমের প্রত্যেকটা পার্টকে পরিবেশের তিনটা অংশের সাথেই করা হয়েছে, আপনাদের কি বলে কানেক্ট করা হয়েছে। এই ছবিটা একটু সময় নিয়ে দেখবেন, তাহলে কয়লার দূষণ সম্পর্কে বিস্তারিত একটা ধারণা আপনারা পাবেন। এবং সর্বশেষ মানুষের উপরে কি কি প্রভাব হয় সেটা নিয়ে একটু আমরা আলোচনা করছি।
কোল এন্ড ইউ, কয়লা এবং আপনি। কি হয়, কয়লা কম্বাস্ট করলেন বা জ্বালালেন, এরপরে কয়লার পার্টিকেল পলিউশন হলো এবং বিভিন্ন রকমের ওজোন গ্যাস তৈরি হলো, কয়লার ধোঁয়া গেল। এই কয়লার ধোঁয়া কি করবে, সরি, প্রথমে হচ্ছে আপনার লাং ক্যান্সার ঘটাবে, অ্যাজমা অ্যাটাক হবে, হার্ট ডিজিজ ঘটাবে এবং আপনার আয়ুকাল শর্টেন হয়ে যাবে, এডিএইচডি হতে পারে, অটিজম হতে পারে, শিশু মৃত্যুর হার বেড়ে যাবে, লো বার্থ ওয়েট, জন্মের সময়কার ওজন অনেক কম হবে এবং আরো অনেক ক্ষতি হতে পারে। এরপরে কোল কম্বাশনের ফলে আসলে আমাদের কি ক্ষতি হয়, কোল অ্যান্ড আস, মানে আমাদের সামগ্রিকভাবে আমাদের কমিউনিটির কি ক্ষতি হয়। এর ফলে গ্লোবাল টেম্পারেচার বেড়ে যায় এবং 30% ইনক্রিজ ইজ অ্যাট্রিবিউটেড টু কোল কম্বাশন। অর্থাৎ আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং এর এখন সারা বিশ্বব্যাপী যে কনসার্নের জিনিসটা রয়েছে, অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা, সেটা 30% ঘটে হচ্ছে কয়লার ফলে, কয়লার বার্নিং এর ফলে। এখন আমরা কি করতে পারি, হোয়াট ক্যান উই ডু? আমরা হচ্ছে দ্রুত কি করতে পারি, আমাদের যে এখানে উইসকনসিনের কথা বলা হয়েছে, আমেরিকার উইসকনসিন, তো আমরা করতে পারি কি, আমাদের যে কোল পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, কয়লার পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্ট গুলোকে আমরা খুব দ্রুত বন্ধ করে আমরা বিকল্প পাওয়ার শক্তির উৎসের দিকে যেতে পারি। যেমন হচ্ছে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে কিংবা উইন্ড মিল আছে ইত্যাদি, এই ধরনের বিকল্প শক্তির উৎসের দিকে বা গ্রিন এনার্জির দিকে আমাদের মুভ করা দরকার। আর একটা সমস্যা হচ্ছে অ্যাসিড রেইন, অর্থাৎ কয়লার ফলে কিভাবে অ্যাসিড রেইনটা তৈরি হয় সেটা এখানে একটু ছবিতে বিস্তারিত আকারে দেয়া আছে। আমরা অর্থাৎ টোটাল অ্যাসিড রেইন তৈরির প্রসেসটাই এখানে বিস্তারিত আকারে দেওয়া আছে। যেমন এখানে 1 নম্বরে হচ্ছে বাতাস ইভাপোরেশনের ফলে পানি থেকে, সমুদ্র থেকে পানি, জলীয় বাষ্প তৈরি হলো উপর থেকে। এরপর হচ্ছে ম্যানমেড যে পলিউশন, আমরা কয়লা খনি থেকে বিভিন্ন রকমের পলিউশন ম্যাটেরিয়াল বাতাসের সাথে মিশে গেল, এর মধ্যে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড আছে, সালফারের অক্সাইড গুলো আছে, এগুলো পরিবেশে প্রবেশ করলো। এরপরে আরো কোথা থেকে পরিবেশে প্রবেশ করে, আমরা যে হাইড্রোকার্বন গুলো জ্বালানি হিসেবে ব্যবহার করি সেগুলো পরিবেশ দূষণের জন্য কারণ হয়। এই সবগুলো মিলে সূর্যের আলোর উপস্থিতিতে এই যে ইভাপোরেশনের ফলে যে ময়েশ্চার তৈরি হলো এবং বিভিন্ন রকমের দূষক, এগুলোকে মিলে সূর্যের আলোর উপস্থিতিতে এরা সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের পার্টিকেল বা কণা তৈরি করে। পরে এই অ্যাসিড গুলো এই জলীয় বাষ্পের সাথে মিশে বা জলীয় বাষ্প বলেন বা কুয়াশা বলেন কিংবা স্নোফল বলেন, এদের সাথে মিশে আবার পৃথিবীতে নেমে আসে। পৃথিবীতে নেমে আসার পরে এছাড়া আরো কি হয়, বিভিন্ন রকমের ড্রাই অ্যাসিডিক ডাস্ট পার্টিকেলের রূপে পৃথিবীর উপরে আপতিত হয় এবং আলটিমেটলি আমাদের শ্বসন সহ অন্যান্য সমস্যা ঘটায়। এবং 6 নম্বরে হচ্ছে যে অ্যাসিড রেইনটা যে হলো, এই যে অ্যাসিডিক বৃষ্টিটা হলো, অ্যাসিডিক বৃষ্টিটা মাটির নিচে প্রবেশ করে এবং পানিগুলোকে দূষিত করে, যেমন তেমনি মাটিগুলোকেও দূষিত করে, ফলে গাছপালার জন্য বসবাস অনুপযোগী পরিবেশ তৈরি করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও আরেকটা কয়লা খনির একটা বিস্তারিত, মানে পানি এবং মাটির সাথে সম্পৃক্ত একটা দূষণের একটা ছক আর কি, যেখানে আমাদের একটা ইন্ডাস্ট্রির মধ্য থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড গুলো গাছপালায় ধরে ফেলতেছে, ধরে তারা অক্সিজেনে রূপান্তর করতেছে। আবার আমরা যে কি বলে পানিতে ফেলতেছি, সেগুলোর ফলেও দূষণ হচ্ছে। এই টোটালটা একটা, মানে আগের যে ছবিগুলো দেখালাম সেগুলোর ধারাবাহিকতায় এটাও একটা দূষণের চিত্র ওভারঅল। এখানে অস্ট্রেলিয়াতে আসলে কয়লার ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটার একটা ওভারঅল ভিউ দেখানো হয়েছে। যেমন প্রতি টন কয়লা উৎপাদনে এখানে 667 লিটার পানি দরকার হয়। তারপরে হচ্ছে কয়লা ইন্ডাস্ট্রি মোটামুটি 90% রেগুলেটেড এনভায়রনমেন্টাল ডিসচার্জের জন্য দায়ী, অর্থাৎ বিভিন্ন রকম দূষিত পদার্থ পরিবেশে ডিসচার্জের জন্য 90% ডিসচার্জের পিছনে কয়লার অবদান আছে। এরপরে হচ্ছে বন্যা এবং বিভিন্ন রকমের এক্সট্রিম ওয়েদার, যেমন খরা হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে, এরা অলমোস্ট 20 মিলিয়ন টন আরওএম কোল প্রোডাকশনের সমান ক্ষতি করে, যেটা মূলত $5 বিলিয়ন কয়লা বিক্রির সমান। এরপরে হচ্ছে টোটাল কোল মাইনিং এর ফলে যে পানি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অন্যান্য সকল মাইনিং অ্যাক্টিভিটিতে যে পানি ব্যবহার করা হয় তার থেকে 40% হায়ার, মানে হিউজ একটা অ্যামাউন্ট। এরপরে হচ্ছে
কয়লার কোল মাইনিং এর জন্য বা খনি থেকে কয়লা উত্তোলনের জন্য যে পানিগুলো ব্যবহার করা হয় তার 80% হচ্ছে ফ্রেশ ওয়াটার, যেটা আসলে আমাদের খাওয়া বা গৃহস্থলী ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, এবারে আমরা দেখবো প্রিভিয়াস বিসিএস কোশ্চেন্স। আপনারা এখানে আগের বছরে বিসিএস গুলোয় কয়লা সংক্রান্ত যেসব কোশ্চেন এসেছে রিটেনে, সেই কোশ্চেন গুলো এখানে দেয়া আছে। আপনারা একটু সময় নিয়ে পড়ে দেখবেন, স্টাডি করে দেখবেন যে কোন কোন পার্ট থেকে আসলে কোশ্চেন গুলো আসছে, তাহলে আপনারা লেকচারের ধারাবাহিকতাটা ধরতে পারবেন। এবারে আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন দিয়েছি কয়লা সংক্রান্ত, এগুলো একটু সময় নিয়ে দেখবেন। আমরা এগুলো আলোচনা করলাম না, প্রত্যেকটার সাথেই প্রয়োজনীয় ব্যাখ্যা দেয়া আছে। আমরা সরাসরি চলে যাব অ্যাটমসফেরিক ডিস্টিলেশন প্রসেস। এটা মূলত হচ্ছে বিভিন্ন রকমের যে হাইড্রোকার্বন গুলো আছে, অর্থাৎ আমরা যেটাকে পেট্রোলিয়াম বলতেছি, সেই পেট্রোলিয়ামটাকে কিভাবে ভেঙে আমরা এটা ব্যবহার উপযোগী করতে পারি, সেটার দুই ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যাটমসফেরিক ডিস্টিলেশন আর একটা হচ্ছে ক্যাটালাইটিক ক্র্যাকিং। তো আমরা এই দুটো একটু এখান থেকে আলোচনা করব। অ্যাটমসফেরিক ডিস্টিলেশন হচ্ছে মূলত তেল রিফাইনিং এর বা তেল পরিশোধনের একটা প্রসেস। ক্রুড অয়েল, যেখানে ক্রুড অয়েলটা মূলত বিভিন্ন রকমের হাইড্রোকার্বন ফ্র্যাকশনে আলাদা আলাদা করা হয় এদের বয়েলিং পয়েন্টের উপর বেস করে। এই প্রসেসে মূলত হাইড্রোকার্বন গুলো আসলে ভাঙা হয় না, বরং বিভিন্ন হাইড্রোকার্বনের মধ্যে বা ক্রুড অয়েলের মধ্যে যে বিভিন্ন প্রকারের হাইড্রোকার্বন একত্রে মিক্সড অবস্থায় থাকে, তাদেরকে তাদের ন্যাচারাল ভোলাটিলিটির উপর বেস করে আলাদা করা হয়। অর্থাৎ তাদের ন্যাচারাল যে আপনার ভোলাটিলিটি, সেটাকে ব্যবহার করে এদেরকে মূলত সেপারেট করা হয়। এবং এই কারণে এই প্রসেসটা মূলত যেসব লাইটার ফ্র্যাকশন যেগুলো আছে, যারা মোটামুটি 400 ডিগ্রির কমেই ভ্যাপোরাইজ হয়ে যায়, সেগুলোকে এরা আলাদা করতে পারে। আর এর থেকে এর চেয়ে বেশি টেম্পারেচারে হচ্ছে যে ভারী যে কম্পোনেন্ট গুলো আছে, একটু তুলনামূলকভাবে ভারী যে কম্পোনেন্ট গুলো আছে, সেগুলো আবার থার্মালি ডিকম্পোজ হয়ে যায়, ভেঙে যায়। তো আমি যদি আমাদের ক্রুড অয়েলের যে মূল যে উপাদানগুলো, সেগুলোকে না ভেঙে যদি আমি আলাদা করতে যাই ভোলাটিলিটির উপর, তাহলে আমরা কখনোই 400 ডিগ্রির উপরে যেতে পারবো না। তো এটাকে বিভিন্ন ধাপে ধাপে ট্রিট করা হয়। প্রথমত হচ্ছে ক্রুড অয়েলটাকে ডিসল্ট করা হবে, অর্থাৎ এর মধ্যে যে সল্ট কন্টেন্ট আছে সেগুলোকে সরানো হবে। এজন্য একে প্রথমে 100 থেকে 150 ডিগ্রি তাপমাত্রায় উৎপন্ন করা হয় এবং 4 থেকে 10% ফ্রেশ ওয়াটার এটার মধ্যে মিশানো হয় এটাকে ডাইলিউট করার জন্য। এর ফলে সল্টটা হচ্ছে ডাইলিউট হয়ে যায়, পুরা ক্রুড অয়েলের মধ্যে থেকে সল্টটা পানির মধ্যে চলে আসে, আলাদা হয়ে যায়। আচ্ছা, এরপরে এটাকে উত্তপ্ত করা হয়, ডিসল্টার থেকে বের করে এনে 250 থেকে 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। এবং এটাকে মূলত এই ধাপের পরে আরেকটা টিউব স্টিল হিটারের মধ্যে নিয়ে 350 থেকে 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। পরবর্তীতে এই উত্তপ্ত যে আমাদের ক্রুড অয়েলটাকে আছে, এটাকে ডিস্টিলেশন কলামের মধ্যে দিয়ে চালনা করা হয়। কলামের মধ্যে চালনা করার ফলে ক্রুড অয়েলটা এদের যে বিভিন্ন উপাদান আছে, সেই উপাদানগুলোর বিভিন্ন রকম বিভিন্ন রকম ভোলাটিলিটির উপর ভিত্তি করে এরা আলাদা আলাদা হয়ে যায়। তো এখানে মোটামুটি 1.2 থেকে 1.5 অ্যাটমসফিয়ার, অর্থাৎ প্রায় বলা যায় যে রুম নর্মাল আবহাওয়ায় যে আমাদের বায়ুচাপ থাকে, সেই বায়ুচাপেই কিন্তু এই ডিস্টিলেশন গুলো করা হয়। যার ফলে সরাসরি যেহেতু একদম অ্যাটমসফেরিক প্রেসারের কাছাকাছি এই ডিস্টিলেশন গুলো করা হয়, জন্য এটার নাম দেওয়া হয়েছে অ্যাটমসফেরিক ডিস্টিলেশন। এখানে অন্য কোনো ইফেক্ট কাজ করে না, শুধুমাত্র উপাদানগুলোর ভোলাটিলিটির পার্থক্যের উপর ভিত্তি করেই তাদেরকে আলাদা করা হয়। আচ্ছা, এখানে আমরা অ্যাটমসফেরিক ডিস্টিলেশন কলাম একটা দেখতে পাচ্ছি, যেখানে আমরা ক্রুড অয়েল দিলাম। এই ক্রুড অয়েলটাকে প্রথমে একটু উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করার পরে যখন আমাদের ফ্র্যাকশনেশন কলামে দেওয়া হলো, আংশিক পাতন কলামে, তখন ডেনসিটি যেহেতু যেখানে বাড়ে, সেখানে হচ্ছে বয়লিং পয়েন্ট, যাদের বয়লিং পয়েন্ট বেশি তারা নিচের দিকে থাকে, যাদের বয়লিং পয়েন্ট কম তারা খুব দ্রুত উপরের দিকে উঠে বাষ্প হয়ে যায়। যেমন 20 ডিগ্রি একদম টপে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় C1 থেকে C4 গ্যাসেস, যেগুলো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই গ্যাসগুলো আলাদা হয়ে যায় এবং এদের থেকে এলপিজি বা অন্যান্য কেমিক্যাল তৈরি করা হয়। 70 ডিগ্রি তাপমাত্রায় C5 থেকে C9, অর্থাৎ পেন্টেন থেকে মোটামুটি হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন পর্যন্ত বা নেপথা পর্যন্ত এদেরকে আলাদা করা হয়, যারা বিভিন্ন কেমিক্যাল হিসেবে ইউজ করা হয়। এরপর C5 থেকে C10 পর্যন্ত 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন 5টা কার্বন থেকে যেসব শিকালে 10টা কার্বন থাকে, তারা পেট্রোল, বিভিন্ন ভেহিকেলের জন্য পেট্রোল এবং অন্যান্য ফুয়েল তৈরি করে। এরপরে হচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে C10 থেকে C16, 6টা থেকে 10টা থেকে 16টা কার্বন যেসব ইয়াতে থাকে, তাদেরকে বলা হয় কেরোসিন। এরা মূলত জেট ইঞ্জিনের ফুয়েল হিসেবে ইউজ করা হয়।
এরপরে 14টা থেকে 20টা যে কার্বন যেগুলোর মধ্যে থাকে তারা 270 ডিগ্রি তাপমাত্রায় ডিজেল অয়েল হিসেবে আলাদা হয়ে যায়। তাদেরকে বিভিন্ন ট্রাক বা অন্যান্য বড় যানবাহনের আপনার বড় বড় জাহাজের ফিউল হিসেবে ইউজ করা হয়। এবং কার্বন 20টা থেকে 50টা যেসব কার্বন থাকে সেগুলোকে লুব্রিকেটিং অয়েল, ইঞ্জিন অয়েল হিসেবে ইউজ করা হয়। এবং 20 থেকে 70টা যেসব কার্বন থাকে সেগুলোকে ফিউয়েল অয়েল হিসেবে আলাদাভাবে ব্যবহার করা হয়, যেগুলো 600 ডিগ্রি তাপমাত্রায় তারা মোটামুটি নন ভোলাটাইল থাকে। এবং C17 যেগুলো 70টা চেইনে যদি 70টার বেশি কার্বন থাকে সেগুলোকে রেসিডিউ হিসেবে রেখে দেওয়া হয়। আচ্ছা, অ্যাটমসফেরিক ডিস্টিলেশনের প্রসেসটা আমরা সংক্ষেপে একবার দেখেছি, এবার একটু বিস্তারিত আকারে দেখবো। এই প্রসেসের প্রিন্সিপাল হচ্ছে মূলত ক্রুড অয়েলটাকে হিট করা এবং যে ব্যাপারটা বের হয় সেই ব্যাপারটাকে বড় একটা ফ্র্যাকশনাইজিং কলামের মধ্যে দিয়ে চালনা করার ফলে ধাপে ধাপে এটাকে কুল করা এবং বিভিন্ন এদের ভোলাটিলিটি রেঞ্জের উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন পর্যায়ে আলাদা করে ফেলা। এর অপারেটিং কন্ডিশন হচ্ছে টেম্পারেচার হবে 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস। যদি টেম্পারেচার এর চেয়ে আরো বড় হয় তাহলে কিন্তু আমাদের যে বড় যে হাইড্রোকার্বন গুলো লম্বা চেইনে সেগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। 400 ডিগ্রির নিচে এটাকে রাখা হয়। আর অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকে মোটামুটি 1.2 থেকে 1.5 অ্যাটমসফিয়ার। প্রোডাক্ট গুলো হচ্ছে মূলত লাইটার এবং হালকা যেগুলো কার্বন প্রোডাক্ট আছে সেগুলো, এবং লো বয়েলিং পয়েন্টের যে ফ্র্যাকশন গুলো আছে সেগুলো একদম কলামের একদম টপ থেকে আলাদা হয়ে যায়। আর যেগুলো হেভিয়ার আছে, একটু ভারী যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে জমা হয়। তো একদম টপে আমরা পাই ফুয়েল গ্যাস পাই, নেপথা পাই, যেগুলোকে গ্যাসোলিন তৈরির জন্য ব্যবহার করা হয়। মিড রেঞ্জে আমরা পাই কেরোসিন এবং ডিজেল, যেটাকে জেট ফুয়েল এবং বড় বড় যানবাহনের বড় ট্রাক হতে পারে, তারপরে আপনার জাহাজ হতে পারে, এদের ফুয়েল হিসেবে ইউজ করা হয়। এবং বটমে একদম বটম লেভেলে আমরা অ্যাটমসফিয়ারিক রেসিডিউ পাই, যেগুলো মূলত সবচেয়ে হেভিয়েস্ট এবং যারা ভ্যাপোরাইজড হয় না, আনভ্যাপোরাইজড রেসিডিউ। এখানে মূলত আগের ছবিটারই একটা ভিন্ন রকমের প্রদর্শনী। আগের ছবিটাতে আমরা যেটা ব্যাখ্যা করেছি সেটা এই ছবিতেও একই জিনিস দেখানো আছে। এখানে শুধু নিচের যে বটম প্রোডাক্টটা সেটাকে আলাদা করে হেভি গ্যাস অয়েল এবং রেসিডিউয়াল ফুয়েল অয়েল হিসেবে দুটাকে আলাদা করা হয়েছে এবং সেগুলোর আবার ভিন্ন রকমের ব্যবহার দেখানো হয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখলে পাবেন যে একদম নিচের যে ভারী অংশটা সেটাকে পরবর্তীতে এফসিসির মাধ্যমে হাইড্রোক্র্যাকিং করে এগুলোকে গ্যাসোলিন হিসেবে ইউজ করা যায়, অথবা যে রেসিডিয়াল ফুয়েল অয়েল আছে সেগুলোকে কোকারের মাধ্যমে কোকিং করে বা হাইড্রোক্র্যাকারের মাধ্যমে ব্যবহার করে গ্যাসোলিন, ডিজেল এবং কোক তৈরি করা যায়, যা পরবর্তীতে এখান থেকে যে আউটপুট পাওয়া যায় পিচ বা টার, সেটার মাধ্যমে রাস্তা তৈরি করা হয়। আচ্ছা, এবারে আরেকটা হচ্ছে ভ্যাকুয়াম ডিস্টিলেশন। আমরা আগের ডিস্টিলেশনটা দেখলাম অ্যাটমসফিয়ারিক প্রেসারে ডিস্টিলেশন, এবার ভ্যাকুয়াম ডিস্টিলেশন হচ্ছে এমন একটা প্রসেস যেটা মূলত লিকুইড গুলোকে রিডিউসড প্রেসারে অর্থাৎ ভ্যাকুয়াম তৈরি করে সেখানে পিউরিফাই করার, সেই ভ্যাকুয়ামকে যদি পিউরিফাইং এর জন্য ইউজ করা হয় সেটাকে বলা হয় ভ্যাকুয়াম ডিস্টিলেশন। এটা মূলত হচ্ছে ডিস্টিলেশন ইকুইপমেন্টের মধ্যে যে প্রেসারটা আছে সেটাকে কমানোর মাধ্যমে কম্পাউন্ডের বয়েলিং পয়েন্ট গুলো কমিয়ে ফেলা হয় এবং বয়েলিং পয়েন্ট কমিয়ে ফেলার ফলে এরা খুব দ্রুতই ভ্যাপোরাইজ হয়ে যায়। ফলে হয় কি, এদেরকে খুব অল্প টেম্পারেচারে এদেরকে সেপারেট করা যায়। ফলে এদেরকে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারে করার যে অসুবিধা, অর্থাৎ 400 ডিগ্রির উপরে গেলে বড় বড় কম্পোনেন্ট গুলো ভেঙে যায়, সেই অসুবিধাটা এখানে থাকে না। এই প্রসেসের মূল প্রিন্সিপাল হচ্ছে যদি ভ্যাপার প্রেসার কম হয়, সারাউন্ডিং এর যদি সমান হয়, তাহলে হচ্ছে লিকুইডটা বয়েল করে। এখন এই যে লিকুইড মিক্সচারটা, এটাকে যদি আমি ডিস্টিলেশন ফ্লাক্সের মধ্যে নেই এবং যদি আমি একটা ভ্যাকুয়াম পাম্পের সাথে কানেক্ট করে যদি ভ্যাকুয়াম তৈরি করি, তাহলে ভিতরে প্রেসার কমে যাবে। প্রেসার কমার ফলে বয়েলিং পয়েন্টও যেহেতু প্রেসারের সাথে সরাসরি রিলেটেড, তাহলে বয়েলিং পয়েন্টও কমে যাবে এবং খুব অল্প তাপমাত্রাতেই এই কম্পাউন্ড গুলো বয়েল করা শুরু করবে। বয়েল করা হলে যেহেতু ভ্যাপার আকারে আলাদা হয়েই যাচ্ছে, তখন সেটাকে আমি কন্ডেন্সারের মধ্যে দিয়ে পাস করে আস্তে আস্তে কুল করলে আমরা লিকুইড স্টেটের বিভিন্ন রকম আলাদা আলাদা আউটপুট পেয়ে যাব। এখানে মোটামুটি একটা ভ্যাকুয়াম ডিস্টিলেটরের একটা দেওয়া আছে, আপনার একটা ফ্লো ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে বিভিন্ন রকমের ইকুইপমেন্ট গুলো আলাদা করে দেখানো আছে। আপনারা একটু প্রসেসের সাথে মিলিয়ে ছবিটা একটু দেখে নেবেন। এরপরে অ্যাটমসফেরিক এন্ড ভ্যাকুয়াম ডিস্টিলেশন, এই দুইটাকে আসলে কম্বাইন্ডলি ইউজ করা হয় সাধারণত পেট্রোলিয়ামের ক্ষেত্রে, ট্রিটমেন্টের ক্ষেত্রে বা ক্রুড অয়েল ট্রিটমেন্টের ক্ষেত্রে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাটমসফেরিক ডিস্টিলেশন প্রসেসের সাথে ভ্যাকুয়াম ডিস্টিলেশন প্রসেসটা কম্বাইন করা, মিলানো, অর্থাৎ এখানে এক অংশ ফ্র্যাকশনাইজিং কলামের মাধ্যমে আলাদা হয়ে যায়, আবার আর এক অংশ নিচের থেকে এসে ফার্নেসের মাধ্যমে উত্তপ্ত করে ভ্যাকুয়াম ডিস্টিলেশন কলামের মাধ্যমে
আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই দুইটা প্রসেসকে কম্বাইনলি ইউজ করলে ভালো ফলাফল পাওয়া যায়। এবার হচ্ছে অ্যাটমসফিয়ারিক ডিস্টিলেশন এবং ভ্যাকুয়াম ডিস্টিলেশনের মধ্যে পার্থক্য আপনারা অলরেডি পেয়েছেন যে মূল পার্থক্যটা হচ্ছে একটা করা হয় হচ্ছে মূলত এটা থার্মাল সেপারেশন প্রসেস, এটাকে একদম রুম প্রেসারের কাছাকাছি প্রেসারে অপারেট করা হয়। আর একটা হচ্ছে ভ্যাকুয়াম ক্রিয়েট করে নর্মাল টেম্পারেচারের চেয়ে নর্মাল প্রেসারের চেয়ে নিচু প্রেসারে এটাকে অপারেট করা হয়। তো আরো কয়েকটা পার্থক্য আছে, আমরা দুইটা স্লাইডে পার্থক্যগুলো দেখিয়েছি, একটু নিজেরা পড়ে নিবেন তাহলে আপনাদের টোটালটা আইডিয়া করতে সুবিধা হবে। আমি আর পড়ানোর দিকে গেলাম না। এরপরে আসছে এই বিষয়ক স্যাম্পল কোয়েশ্চেনগুলো নিজেরা একটু দেখে নিবেন, সাথে ব্যাখ্যা দেয়া আছে, একটু সময় নিয়ে ব্যাখ্যা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। পরবর্তীতে আমরা আসি থার্মাল ক্র্যাকিং। থার্মাল ক্র্যাকিং প্রসেসটা হচ্ছে এখানে মূলত একটা পেট্রোলিয়াম রিফাইনারি প্রসেস। এখানে হাই টেম্পারেচার ইউজ করা হয় এবং হাই প্রেসার ইউজ করা হয়। এটা ইউজ করা হয় মূলত বড় এবং কমপ্লেক্স যে হাইড্রোকার্বন মলিকুল গুলো আছে সেগুলোকে ভেঙে ছোট ছোট মলিকুলে পরিণত করা। কারণ ভারী যে হাইড্রোকার্বন গুলো আছে সেগুলো আসলে ব্যবহারের জন্য বা আমাদের বিভিন্ন প্রোডাক্ট উৎপাদনের জন্য অতটা সুবিধাজনক নয়, এবং এখানে শুধু টেম্পারেচার এবং প্রেসার ইউজ করা হয়, কোন রকম কেমিক্যাল ইউজ করা হয় না। এটা শুধুমাত্র ইন্টেন্স লেভেলের থার্মাল এনার্জির উপর ডিপেন্ড করে কেমিক্যাল চেঞ্জটা ইনিশিয়েট করার জন্য। আচ্ছা, তো এটা মূলত বিভিন্ন রকমের ইউজফুল প্রোডাক্ট যেমন গ্যাসোলিন, কেরোসিন এবং অন্যান্য আদার লাইটার ফিউল গুলো পাওয়া যায়। ক্রুড অয়েলের যে হেভিয়ার ফ্র্যাকশন আছে সেটা থেকে বিভিন্ন রকমের লাইটার ফ্র্যাকশন গুলো এই প্রসেসের মাধ্যমে আসে। তো থার্মাল ক্র্যাকিং এর আপনার কি কন্ডিশন গুলো হচ্ছে, এখানে আমরা হাই টেম্পারেচার ইউজ করি, মূলত কন্ডিশন এটা হাই টেম্পারেচার ইউজ করা হয়। টেম্পারেচার থাকে মূলত 450 থেকে 900 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এরপরে প্রেসার হচ্ছে 70 অ্যাটমসফিয়ার পর্যন্ত প্রেসার ইউজ করা যেতে পারে এবং কোন রকমের ক্যাটালিস্ট ইউজ করা হয় না। মেকানিজমটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো হচ্ছে মূলত একটা ফ্রি রেডিক্যাল চেইন রিঅ্যাকশনের মাধ্যমে থার্মাল ক্র্যাকিং এর রিঅ্যাকশন গুলো হয়। অর্থাৎ একটা মলিকুল যেটার কার্বন কার্বন বন্ডটা দুর্বল আছে সেটাকে ওই প্রচন্ড তাপে এবং চাপে এটা ভেঙে যায়, ভেঙে দুইটা রেডিও অ্যাক্টিভ ফ্রি ম্যাটেরিয়াল তৈরি করে, খুবই হাইলি রিঅ্যাক্টিভ ফ্রি ম্যাটেরিয়াল তৈরি করে, ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই ফ্রি রেডিক্যাল গুলো পরবর্তীতে অন্য অ্যাটম গুলোর সাথে যুক্ত হয়ে ধীরে ধীরে স্টেবল হাইড্রোকার্বন গুলোর সাথে রিঅ্যাক্ট করে এবং রিঅ্যাক্ট করার ফলে এদেরকে ভেঙে নতুন ছোট এবং স্মলার ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই নতুন রেডিক্যাল গুলো আবার ফার্দার ডিকম্পোজিশনের মধ্যে যায় এবং বেটা সিজন বা অন্যান্য প্রসেসের মধ্যে দিয়ে যায়, ফলে আস্তে আস্তে আমাদের ভারী যে হাইড্রোকার্বনটা আছে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তো এখানে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন গুলো দেখিয়েছি। থার্মাল ক্র্যাকিং এর যে কেমিক্যাল রিঅ্যাকশনটা সেটাকে আমরা খুব সহজে একটু দেখানোর চেষ্টা করেছি। আপনারা একটু সময় নিয়ে দেখলে বুঝতে পারবেন যে ইনিশিয়েশন লেভেলে একটা হাইড্রোকার্বন এটাকে ভেঙে R1 R2 দুইটা হইলো, অর্থাৎ হোমোলাইটিক বন্ড ক্লিভেজের মাধ্যমে। এরপরে এটা যখন প্রপাগেশন হয়, অর্থাৎ যে ফ্রি রেডিক্যালটা তৈরি হইলো R1, এই R1টা আবার এই RH আরেকটা মূলককে আক্রমণ করে সেখান থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন, যেটা হাই প্রেসারে এটা খুব ভালো হয়, অর্থাৎ হাইড্রোজেনটা সরায় নিল। পরে এটা এই R1টা থেকে অলিফিন তৈরি হইলো এবং আরেকটা ফ্রি রেডিক্যাল তৈরি হইলো, যেটাকে বলতেছি আমরা বিটা সেশন। এরপরে বিটা সেশনের ফলে এটা আবার লো প্রেসারে ফেভার্ড হয়। তো এটাকে আবার টার্মিনেট হয়, অর্থাৎ পরবর্তীতে যখন ভাঙতে ভাঙতে একদম ছোট ছোট টুকরো হয়, সেই টুকরোগুলো আবার জোড়া লেগে অর্থাৎ রেডিক্যাল কম্বিনেশনের মাধ্যমে এই বিক্রিয়ার এই চেইন রিঅ্যাকশনের সমাপ্তি ঘটে। আচ্ছা, তো আরেকটা হচ্ছে মানে পেট্রোলিয়ামকে ভাঙার আরেকটা প্রসেস হচ্ছে ক্যাটালাইটিক ক্র্যাকিং। ক্যাটালাইটিক ক্র্যাকিংটা মূলত ক্যাটালিস্টের উপস্থিতিতে বড় বড় হাইড্রোকার্বনকে ভেঙে ছোট ছোট ব্যবহারযোগ্য বা ভ্যালুয়েবল মলিকুলে পরিণত করা। এটা মূলত তিনটা মেইন স্টেপের মাধ্যমে কাজ করে। একটা হচ্ছে রিঅ্যাকশন, অর্থাৎ যে আমাদের যে হাইড্রোকার্বন ফিডস্টকটা আছে ভারী হাইড্রোকার্বনের, এটাকে আমরা কি করি, প্রথমে প্রিহিট করা হয়। প্রিহিট করার ফলে যে বিভিন্ন রকম গ্যাস অয়েল আছে এগুলোকে প্রিহিট করা হয় এবং এটাকে পাউডার যে ক্যাটালিস্টটাকে পাউডার ফর্মে ইউজ করা হয়, পাউডার আকারে, এবং এটাকে ক্যাটালিস্টটাকে উত্তপ্ত করা হয় এবং এটার সাথে মিশানোর ফলে মূলত ভার্টিক্যাল বা আপওয়ার্ড স্লপ, অর্থাৎ এরকমের ভার্টিক্যাল একটা পাইপের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়। এখানে ক্যাটালিস্টের সাথে এই গ্যাসটা হাইড্রোকার্বনটা মিক্সচার হয়ে ক্যাটালাইটিক ক্র্যাকিংটা হয় এবং এটাকে মোটামুটি পুরো মিক্সচারটা একটা ফ্লুইডাইজড স্টেটে ট্রাভেল করে।
এরপরে ক্র্যাকড হাইড্রোকার্বন ভ্যাপার গুলো যখন ভেঙে যায় ভারী মলিকুল গুলো, তখন স্বাভাবিকভাবে সেগুলো লিকুইড থাকে না, আস্তে আস্তে সেগুলোর বয়লিং পয়েন্ট কমতে থাকে এবং আলটিমেটলি সেগুলো ভ্যাপার হয়ে যায়। তো এই ভ্যাপার মলিকুল গুলো এগুলো স্পেন্ট বা কোকড ক্যাটালিস্ট ইউজের মাধ্যমে সাইক্লোন ইউজের মাধ্যমে এগুলোকে আলাদা করা হয় এবং এই ভ্যাপার গুলো পরবর্তীতে ফ্র্যাকশনেটিং কলামের মাধ্যমে আবার তাদের ভ্যাপার বয়লিং পয়েন্ট, ভিন্ন ভিন্ন বয়লিং পয়েন্টের উপর ভিত্তি করে এদেরকে ফ্র্যাকশনেটিং কলাম ইউজ করে আলাদা করা হয়, ডিস্টিলেশন করা হয়। এরপর হচ্ছে রিজেনারেশন। আমরা যে ক্যাটালিস্টটা ইউজ করলাম সেই ক্যাটালিস্টটা তো সম্পূর্ণ কোক বা কার্বন দিয়ে একদম থাকে, একদম কি বলে কোটেড থাকে, সম্পূর্ণ আবৃত থাকে। তো এটাকে করা হয় কি, পরবর্তীতে রিজেনারেটরের মাধ্যমে পাঠানো হয় এবং রিজেনারেটরে হচ্ছে একটা বাতাসের প্রচন্ড উত্তপ্ত বাতাসের একটা স্ট্রিমের মধ্যে, একটা বাতাসের স্রোতের মধ্যে এগুলোকে দেয়া হয়। ফলে হয় কি যে কোক যেটা আছে, কোকটা বার্ন অফ হয়ে যায়, পুড়ে উড়ে যায় এবং ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি আবার নতুন করে রিস্টোর হয়। তো এবং পরবর্তী রিঅ্যাকশন সাইকেলের জন্য যে হিটটা তৈরি হয় সেই হিটটাও কিন্তু এই কোক বার্ন অফ এর মাধ্যমে সেই হিটটাও আমরা এখান থেকে পেয়ে যাই, অর্থাৎ এই তাপটাও আমাদের রিজেনারেটেড হচ্ছে। তো রিজেনারেটেড ক্যাটালিস্টটা আবার পরবর্তীতে নতুন করে রিপিট প্রসেসের দিকে যায়। এখানে আমরা ক্যাটালাইটিক ক্র্যাকিং এর একটা ফ্লো ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, খুব সহজ এবং সংক্ষিপ্ত ফ্লো ডায়াগ্রাম, যেন মোটা দাগে পুরো জিনিসটা সংক্ষেপের মধ্যে বোঝা যায়। এখানে মূল যে পয়েন্ট গুলো অর্থাৎ রিজেনারেটর, রিঅ্যাকশন চেম্বার এবং ফ্র্যাকশনেটর এগুলোকে আলাদা আলাদা করে দেখানো হয়েছে। যাই হোক, এবার আমরা থার্মাল ক্র্যাকিং এবং ক্যাটালাইটিক ক্র্যাকিং এর পার্থক্য গুলো একটু দেখবো। থার্মাল ক্র্যাকিংটা আপনারা তো খুব সহজেই বুঝতে পারতেছেন, থার্মাল ক্র্যাকিং এ কোনো রকমের ক্যাটালাইস্ট ইউজ করা হয় না, শুধুমাত্র তাপ এবং চাপ এই দুটোর মাধ্যমে হেভি কম্পাউন্ড গুলোকে ভেঙে স্মলার কম্পাউন্ড তৈরি করা হয়। ক্যাটালাইটিক ক্র্যাকিং হচ্ছে ক্যাটালিস্ট ইউজ করে বড় কম্পাউন্ড গুলোকে ছোট করা হয়। থার্মাল ক্র্যাকিং এর ক্ষেত্রে হাই টেম্পারেচার এবং প্রেসার প্রয়োজন হয়, ক্যাটালাইটিক ক্র্যাকিং এর ক্ষেত্রে মডারেট টেম্পারেচার প্রেসার হইলেই চলে, কারণ যেহেতু এখানে ক্যাটালিস্ট আছে। এরপরে থার্মাল ক্র্যাকিং এর টেম্পারেচার রেঞ্জ হচ্ছে মোটামুটি 500 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস, যেখানে ক্যাটালাইটিক ক্র্যাকিং এর টেম্পারেচার রেঞ্জ হচ্ছে 750 বা 775 থেকে 530 ডিগ্রি সেলসিয়াস। থার্মাল ক্র্যাকিং এর প্রেসার হচ্ছে মোটামুটি 70 অ্যাটমসফিয়ার, ক্যাটালাইটিক ক্র্যাকিং এর প্রেসার হচ্ছে মোটামুটি 20 অ্যাটমসফিয়ার। এরপরে থার্মাল ক্র্যাকিংটা মোটামুটি ভিজ ব্রেকিং, থার্মাল গ্যাসোলিন প্রোডাকশন এন্ড ডিলেড কুকিং এর জন্য ব্যবহার করা হয়। আর ক্যাটালাইটিক ক্র্যাকিং ইউজ করা হয় মূলত বিভিন্ন রকমের বিভিন্ন ভেরিয়াস অক্টেন নাম্বার যুক্ত ফুয়েল তৈরির জন্য আর কি, বা ফুয়েল পাওয়ার জন্য। এরপরে আসি আমরা ক্যাটালাইটিক রিফর্মিং। ক্যাটালাইটিক রিফর্মিং হচ্ছে পেট্রোলিয়ামের একটা রিফাইনিং প্রসেস। এই প্রসেসের মাধ্যমে মূলত লো অক্টেন নাম্বারের ন্যাপথাকে হাই অক্টেন নাম্বারের লিকুইড প্রোডাক্টে রিফর্ম করা হয়। মানে যদি আমরা জানি যে কোন রকমের কোন জ্বালানির যদি শাখাযুক্ত হয়, তাহলে সেটা হচ্ছে শাখাযুক্ত জ্বালানিটা আসলে আমাদের জ্বালানি হিসেবে ভালো, বা এটার আপনার ক্যালোরিফিক ভ্যালু ভালো। তো আমরা সরল চেইন যেগুলো, এই সরল চেইন গুলোকে এই ক্যাটালাইটিক রিফর্মিং এর মাধ্যমে চেইনে কার্বনের সংখ্যা ঠিক থাকে কিন্তু চেইনে শাখার সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ ব্রাঞ্চিং করা হয়। ব্রাঞ্চিং এর মাধ্যমে যেই নতুন যে আমরা পাই, যে প্রোডাক্টটা পাই, সেটার অক্টেন নাম্বার হাই হয়। তো এই প্রসেসটার মূলত কি বলে ক্যাটালাইটিক রিফর্মিং নামে পরিচিত এবং এটা প্রচুর পরিমাণে সিগনিফিকেন্ট কোয়ালিটির হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। প্রসেসটা হচ্ছে মোটামুটি একটা হাই টেম্পারেচার, যেমন 490 থেকে 540 ডিগ্রি টেম্পারেচার এবং মডারেট প্রেসারে ক্যাটালিস্টের উপস্থিতিতে প্রসেসটা এক্সিকিউট করা হয়। এর ইনক্লুডস স্টেপ গুলো হচ্ছে, প্রথমে ফিড প্রিপারেশন, অর্থাৎ নেপথা যেটাকে আছে, নেপথাটাকে প্রথমে প্রিহিট করা হয় একটা হাইড্রো ডিসালফারাইজেশন ইউনিটের মধ্য দিয়ে। তো প্রিহিট এর মাধ্যমে মোটামুটি এটার মাধ্যমে চালানো হয় মূলত হচ্ছে সালফার জাতীয় যেসব কন্টামিনেন্ট আছে, সালফার, নাইট্রোজেন এবং অন্যান্য মেটাল, যেগুলো ক্যাটালিস্টকে পয়জন করতে পারে, ক্যাটালিস্টের কার্যক্রমকে ব্যাহত করতে পারে, সেগুলো এটার মধ্য থেকে আলাদা করে নেওয়া হয়। তারপর হচ্ছে মিক্সিং এন্ড প্রিহিটিং। পরবর্তীতে এই যে নেপথাটা যখন মোটামুটি আপনার কি বলে কন্টামিনেন্ট মুক্ত হলো, তখন এটার সাথে হাইড্রোজেন রিচ গ্যাস মিক্স করা হয় এবং এটাকে মোটামুটি যে আমাদের বিক্রিয়ার জন্য যে রিকোয়ার্ড টেম্পারেচার, অর্থাৎ মোটামুটি 500 ডিগ্রির উপরে, সেই টেম্পারেচারে নেওয়া হয় এবং বেশ কয়েকটা সিরিজ অফ রিঅ্যাক্টরের মধ্য থেকে এটাকে পাস করা হয়। মানে জাস্ট প্রসেস হচ্ছে যে হাইড্রোজেন মিক্স আপ করার পরে এটাকে হিটারের মধ্যে দেওয়া হবে, হিটারের মধ্যে থেকে রিঅ্যাক্টরের মধ্যে নেওয়া হবে, রিঅ্যাক্টরের মধ্যে ক্যাটালিস্ট থাকবে, আবার সেখান থেকে যে গ্যাসটা বের হবে সেটাকে আবার হিটারের মধ্যে নেওয়া হবে, আবার সেটাকে রিঅ্যাক্টরে নেওয়া হবে, আবার হিটারে নেওয়া হবে, আবার রিঅ্যাক্টরে নেওয়া হবে।
এখানে আপনারা বেশ কয়েকটা এরকম সিরিজ অফ রিঅ্যাক্টর দেখতে পাচ্ছেন এবং সর্বশেষ রিঅ্যাক্টর থেকে যে প্রোডাক্টটা বের হয় সেটাকে আমাদের গ্যাস সেপারেটরের মধ্যে চালনা করা হয় এবং আলটিমেটলি বিভিন্ন রকমের গ্যাসগুলোকে আলাদা করা হয়। তো ক্যাটালাইটিক রিফর্মিং এর আমরা বিস্তারিত একটা ছবি এখানে দেখতে পাচ্ছি, বিস্তারিত ফ্লো ডায়াগ্রাম। এখানে তিনটা রিঅ্যাক্টর আছে, রিঅ্যাক্টর 1, রিঅ্যাক্টর 2 এবং রিঅ্যাক্টর 3। প্রত্যেকটার মধ্যেই আমাদের হিটার আছে। তো থার্ড রিঅ্যাক্টর থেকে এটা মূলত যাচ্ছে নেপথার যে সিলিন্ডার সেটার মধ্যে, এবং এখান থেকে হয়ে হাইড্রোজেন রিসাইকেলের মাধ্যমে এটা রিসাইকেল গ্যাস কম্প্রেসরের মধ্য থেকে রিফরমেটের মধ্য থেকে সেটা যায় স্টেবিলাইজারে, এবং স্টেবিলাইজার থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট আমাদের আলাদা হয়ে যায়। আচ্ছা, এবারে আমরা ক্যাটালাইটিক রিফর্মের বাকি ধাপগুলো দেখি। এরপরে ক্যাটালাইটিক রিঅ্যাকশনটা যেটা হয় সেটা হচ্ছে মিক্সচারটা যখন বিভিন্ন রকম রিঅ্যাক্টরের মধ্যে দিয়ে পাস করে তখন বাইফাংশনাল ক্যাটালিস্টের সংস্পর্শে আসে এবং এর ফলে যেহেতু আসলে এই মূল ক্যাটালাইটিক রিঅ্যাকশন গুলো আসলে কি বলে এন্ডোথার্মিক, অর্থাৎ এই পুরো বিক্রিয়াটা এন্ডোথার্মিক, এর ফলে তাপমাত্রা কমে যায়। আমরা এই যে বারবার প্রত্যেকটা রিঅ্যাক্টরের ফাঁকে ফাঁকে আমরা হিটার ইউজ করতেছি মূলত এই কারণে যে যেহেতু রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক, প্রত্যেকটা রিঅ্যাকশনের পরেই দেখা যায় যে আমাদের ডিজায়ার টেম্পারেচার আর থাকে না, টেম্পারেচার নিচু হয়ে যায়, তখন আবার এটাকে হিট করে আবার ডিজায়ার টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়। এরপরে প্রোডাক্ট সেপারেশন, যে আউটপুটটা হয় সেটাকে ঠান্ডা করা হয় এবং সেপারেটরের মধ্যে নেওয়া হয়, যার ফলে লিকুইড এবং গ্যাস রিচ যেসব রিফরমেট আছে সেগুলোকে আলাদা করা যায়। পরবর্তী রিসাইক্লিং এবং স্টেবিলাইজেশন, যে হাইড্রোজেন গ্যাস যেটা আছে এর মধ্যে থেকে একটা অংশ রিসাইকেল করা হয়, মানে প্রক্রিয়া আবার ইউজ করা হয়, আর হচ্ছে লিকুইড যেটা আছে সেটাকে স্টেবিলাইজার ইউনিটে পাঠানো হয়। এটার মূলত এটার নাম হচ্ছে ডিবিউটানাইজার, মানে স্টেবিলাইজার থেকে লাইটার যেসব স্টেবিলাইজারটা যে কাজটা করে সেটা হচ্ছে লাইটার যেসব হাইড্রোকার্বন আছে অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই ধরনের চারটা হাইড্রোকার্বনকে এরা সরাই দেয় এবং হাই অকটেন লিকুইড যে ইয়াটা আছে সেটাকে আমাদের কাছে এনে দেয়। এরপরে আরেকটা প্রসেস হচ্ছে পেট্রোলিয়ামকে ভাঙার আরেকটা প্রসেস হচ্ছে হাইড্রোক্র্যাকিং। হাইড্রোক্র্যাকিং মূলত একটা কেমিক্যাল প্রসেস যেটা পেট্রোলিয়াম রিফাইনারিতে আপনার হেভি হাইড্রোকার্বন গুলোকে ভাঙার জন্য ব্যবহার করা হয়। এই প্রসেসে হাই টেম্পারেচার এবং হাই প্রেসারের মধ্যে হাইড্রোজেন রিচ অ্যাটমসফিয়ারে মূলত এটা ঘটানো হয় এবং এখানেও একটা বাইফাংশনাল ক্যাটালিস্ট থাকে, একটা স্পেশাল ক্যাটালিস্ট থাকে, তবে এখানে রিঅ্যাকশন প্রসেসটা একটু ভিন্ন, যে কারণে এটাকে আলাদা নাম দেওয়া হয়েছে হাইড্রোক্র্যাকিং। এখানে মূলত দুইটা প্রসেস হয়, যেটা সিঙ্গেল প্রসেস হয়, মানে দুইটা সিঙ্গেল কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে এই প্রসেসটা হয়। একটা হচ্ছে ক্যাটালাইটিক ক্র্যাকিং আর একটা হচ্ছে হাইড্রোজিনেশন। মানে প্রথমে তো হচ্ছে বাইফাংশনাল ক্যাটালিস্টের প্রভাবে এরা একটা অ্যাসিডিক সাপোর্ট দেয় পুরো জিনিসটাকে, যার ফলে বড় বড় এবং হেভিয়ার যে হাইড্রোকার্বন গুলো আছে সেগুলো ভেঙে ছোট ছোট স্মলার হাইড্রোকার্বনে পরিণত হয়। এরপরে হাইড্রোজিনেশন, অর্থাৎ প্রচুর পরিমাণে হাইড্রোজেন যুক্ত একটা এনভায়রনমেন্টে এদেরকে আবার ইন্ট্রোডিউস করা হয়। ফলে হয় কি, এদের মধ্যে যে অ্যাক্টিভ যে মেটাল গুলো আছে সেগুলো যে অথবা ক্যাটালিস্ট স্যাচুরেট যে সব মেটাল গুলো আছে সেগুলো হচ্ছে হাইড্রোকার্বনের সাথে হাইড্রোজেনের সাথে হাইড্রোকার্বন তৈরি করে। এর ফলে হয় কি, মলিকুল গুলো অর্থাৎ ক্যাটালিস্টের সাথে সংযুক্ত অবস্থায় যে ইন্টারমিডিয়েট লেভেলের মলিকুল গুলো থাকে সেই ইন্টারমিডিয়েট মলিকুল গুলোর বিভিন্ন লুজ প্রান্তগুলোতে বা ফ্রি প্রান্তগুলোতে হাইড্রোজেন যুক্ত হয়ে সেটাকে স্টেবিলাইজ করে। পরবর্তীতে এগুলোকে আলাদা আলাদা মানে সেপারেশন ইউনিটের মাধ্যমে আলাদা করা হয়। আমরা এখানে একটা ফ্লোচার্ট দেখতে পাচ্ছি হাইড্রো রিফর্মিং এর। এই ফ্লোচার্টটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমরা জিআইএফ ইমেজ যুক্ত করেছি, অর্থাৎ একটা ভিডিও টাইপের ইমেজ, অর্থাৎ এখান থেকে আমাদের এই ইনপুটটা যাচ্ছে, সেই ইনপুটটা কোত্থেকে আসতেছে এবং কোনটার সাথে মিশতেছে সবটা একটা ভিডিও টাইপের ইমেজের মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়েছে। এটা একটু সময় নিয়ে ফলো করবেন আপনারা, তাহলে মোটামুটি টোটাল হাইড্রোজেনেশন প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার 2 নাম্বার থেকে একদম। আপনারা জাস্ট লিকুইডের এই যে রঙের ফ্লোটা একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন স্টেপ থেকে কোন স্টেপে যাচ্ছে। এই ছবিটা একটু সময় নিয়ে দেখলে আপনাদের টোটাল হাইড্রোক্র্যাকিং প্রসেসটা অনেক ইজি ভাবে বুঝতে অনেক ইজি হবে, খুব সহজ হবে। এরপরে আসছে আমাদের কিছু স্যাম্পল কোশ্চেন। স্যাম্পল কোশ্চেন গুলো আপনারা একটু দেখে নেবেন, প্রত্যেকটার সাথে ব্যাখ্যা দেয়া আছে। আমরা এখন যাই সরাসরি পেট্রোলিয়াম প্রোডাক্ট এবং তাদের ব্যবহারের মধ্যে। সারা বিশ্বে যত পেট্রোলিয়াম আছে তাদের মধ্যে সবচেয়ে বড় অর্থাৎ 43% হচ্ছে গ্যাসোলিন, মানে যেটাকে আমরা ফিউয়েল হিসেবে জানি, যেটাকে বিভিন্ন জ্বালানি হিসেবে বিভিন্ন যানবাহনে বা বিভিন্ন মেশিনে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে গ্যাসোলিন।
এরপরে একটা বড় অংশ অর্থাৎ আপনার 23% হচ্ছে হিটিং অয়েল বা ডিজেল ফুয়েল, এটাও এক ধরনের জ্বালানি। তারপরে কেরোসিন টাইপ জেট ফুয়েল হচ্ছে 9%, কোক আছে 5%, তারপরে হচ্ছে হেভি ফুয়েল অয়েল আছে 4%, যেগুলো অনেক ভারী, যেগুলো জ্বালানি কিন্তু অনেক ভারী। এরপরে হচ্ছে লিকুইফাইড রিফাইনারি গ্যাস আছে 3%, স্টিল গ্যাস আছে 4%, অ্যাসফল্ট আছে 3%, পেট্রোকেমিক্যাল ফিডস্টক 2%, লুব্রিকেন্ট 2%, তারপরে হচ্ছে কেরোসিন 1% এবং অন্য জিনিস আছে 1%। অর্থাৎ টোটাল যে আমাদের পেট্রোলিয়াম প্রোডাক্টটা সেটাকে আমরা এই পার্সেন্টেজে বা এর ব্যবহারের দিক থেকে এই পার্সেন্টেজে ভাগ করতে পারি। এখানে আমরা এই ছবিতে আমেরিকার পেট্রোলিয়াম কনজাম্পশনটা আমরা দেখতে পাচ্ছি, যে আমেরিকা টোটাল যে তাদের পেট্রোলিয়ামটা, সেটা পেট্রোলিয়ামের যে ডেরিভেটিভ গুলো সেগুলো কি কি পার্সেন্টেজ হারে মানে তারা কি কি কাজে ব্যবহার করে। এর মধ্যে 43% হচ্ছে গ্যাসোলিন হিসেবে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, 20% ডিজেল হিসেবে বড় বড় ভারী যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, 12% হচ্ছে হাইড্রোকার্বন গ্যাস লিকুইড হিসেবে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরিতে, এই আমাদের রাবার প্রোডাক্ট বলেন বা বিভিন্ন রকম ব্যবহার্য যেসব প্রোডাক্ট আছে, জৈব যৌগের যে বিভিন্ন রকমের ব্যবহার্য প্রোডাক্ট আছে সেগুলোর তৈরিতে ব্যবহার করা হয়। এরপরে 7.7% হচ্ছে জেট ফুয়েল, জেট ইঞ্জিনের ফুয়েল হিসেবে ইউজ করা হয়। এরপরে আদার প্রোডাক্ট, বিভিন্ন রকমের হরেক রকমের প্রোডাক্ট এবং কি বলে পলিমার তৈরিতে ব্যবহার করা হয় 6.3%, প্রোপেন তৈরিতে ব্যবহার করা হয় অনলি 4%, এবং অন্যান্য আরো বিভিন্ন রকম ব্যবহার আছে, অ্যাসফল্ট আছে যেগুলো রাস্তায় ব্যবহার করা হয়, এটা হচ্ছে 1.7%। তারপরে আরো অনেকগুলো ব্যবহারের রয়েছে, আমরা ঠিক ছোট ছোট আকারে হওয়ার জন্য খুব একটা দেখতে পাচ্ছি না। যাই হোক, এটা হচ্ছে আমেরিকায় আসলে পেট্রোলিয়ামের কোনটা কত পার্সেন্ট কোন খাতে ব্যয় করা হয়। এখানে আমরা দেখলাম যে আগের মতোই আমাদের পেট্রোলিয়ামটা মূলত এর ব্যবহারটা হচ্ছে আপনার ইয়া হিসেবে, অর্থাৎ কি বলে জ্বালানি হিসেবে ব্যবহারটা বেশি। টোটাল 43 প্লাস 20 অলমোস্ট 63%, মানে টোটাল পেট্রোলিয়াম ইকুইপমেন্টের বা পেট্রোলিয়াম মানে প্রোডাক্টের 3 ভাগের 2 ভাগই ব্যবহার করা হচ্ছে জ্বালানি হিসেবে। আচ্ছা, এবারে দেখি দ্য সারপ্রাইজিং প্রোডাক্ট উই গেট ফ্রম ক্রুড অয়েল। ক্রুড অয়েল থেকে আমরা কি কি পরিমাণ প্রোডাক্ট পাই, এখানে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ ক্রুড অয়েলটাকে প্রথমে ফ্র্যাকশনেশন ডিস্টিলেশনের মাধ্যমে আমরা বিভিন্ন তাপমাত্রায় 85 হোক 85 ফারেনহাইট হোক, 85 থেকে 185 ফারেনহাইট হোক, বিভিন্ন লেভেলে আমরা যদি বিভিন্ন লেভেলে যেসব প্রোডাক্ট পাই সেগুলোর বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে 85 ডিগ্রিতে আমরা ছোট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব, আপনারা এটা বিস্তারিত দেখে নেবেন নিজেরা এখানে। তাহলে টোটাল আপনার পেট্রোলিয়ামের প্রোডাক্টগুলো সম্পর্কে ওভারঅল একটা ভালো আইডিয়া আপনারা পাবেন। যেমন 85 ডিগ্রি সেলসিয়াস 85 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় প্রথমত বের হয় রিফাইনারি গ্যাস। রিফাইনারি গ্যাস থেকে আমরা পরবর্তীতে তৈরি করি এলপিজি তৈরি করি, টাপারওয়ার তৈরি করি এবং ব্যাকটিন টাইপের জিনিসপত্র তৈরি করি। 85 থেকে 185 ডিগ্রি ফারেনহাইটে বের হয় হচ্ছে গ্যাসোলিন ব্লেন্ডিং কম্পাউন্ড। গ্যাসোলিন ব্লেন্ডিং কম্পাউন্ড থেকে আমরা পাই ফেনল। ফেনল থেকে কি কি জিনিস পাওয়া যায়, হেয়ার ডাই পাওয়া যায়, সানস্ক্রিন পাওয়া যায়, তারপর হচ্ছে অ্যাসপিরিন পাওয়া যায়। তারপর গ্যাসোলিন ব্লেন্ডিং কম্পাউন্ড থেকে সরাসরি গ্যাসোলিন পাওয়া যায়, যেটা জ্বালানি হিসেবে ইউজ করা হয়। তারপর হচ্ছে ন্যাপথা। ন্যাপথার অনেকগুলা ব্যবহার আছে, ন্যাপথার একটা হিউজ পরিমাণ ব্যবহার আছে, যেটা 185 থেকে 350 ফারেনহাইটের মধ্যে পাওয়া যায়। ন্যাপথার মধ্যে ভার্জিন এবং লাইট ন্যাপথা যেগুলো, সেগুলো থেকে ওয়াক্স পেপার পাওয়া যায়, ক্রেয়ন পাওয়া যায় অর্থাৎ রং করার অথবা ক্যান্ডেল মোমগুলো পাওয়া যায়। আর ভারী ন্যাপথা যেগুলো হেভি ন্যাপথা, তার মধ্যে থেকে টেফলন পাওয়া যায়, আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহার্য পলিমার। তারপরে ভিনাইল পাওয়া যায়, নাইলন পাওয়া যায়, এই সবগুলাই অত্যন্ত প্রচুর বহুল ব্যবহৃত পলিমার, এগুলো থার্মোপ্লাস্টিক। আর থার্মোসেটিং প্লাস্টিকের মধ্যে আছে ইপক্সি রেজিন পাওয়া যায়, তারপর হচ্ছে ভলকানাইজড রাবার পাওয়া যায়, এরপর হচ্ছে ইনফ্লেটেবল র্যাফট, যেগুলো আমরা বিভিন্ন নদীতে ভাসার জন্য ইনফ্লেটেবল র্যাফট তৈরি করে, সেগুলো কিন্তু থার্মোসেটিং প্লাস্টিক টাইপের মধ্যে থেকে পাওয়া যায়। তারপরে আসে 350 থেকে 450 ফারেনহাইটে আমরা কেরোসিন পাই। কেরোসিন থেকে ক্যাম্পিং ফিউয়েল পাওয়া যায়, জেট ফিউয়েল পাওয়া যায়। তারপরে 450 থেকে 650 ফারেনহাইটে ডিজেল আলাদা হয়। ডিজেলটাকে সরাসরি মূলত বড় বড় যানবাহনের জাহাজ হোক বা অন্যান্য হোক, সেগুলোর হিসেবে ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এরপরে 650 থেকে 1050 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে আমরা পাই বিভিন্ন রকমের লুব্রিকেটিং অয়েল, যেগুলো বেজ অয়েল হিসেবে বিভিন্ন রকম কালারের মধ্যে ইউজ করা হয়, কিংবা পেট্রোলিয়াম জেলি তৈরিতে ব্যবহার করা হয়, লিপ বাম তৈরিতে ব্যবহার করা হয়, ময়েশ্চারাইজার হিসেবে, তারপরে ইঞ্জিন অয়েল হিসেবে অথবা অন্যান্য বিভিন্ন রকমের হিসেবে ব্যবহার করা হয়।
তারপরে হচ্ছে সর্বশেষ 1050 ডিগ্রি ফারেনহাইট প্লাস এর মধ্যে পাওয়া যায় হচ্ছে রেসিডিউয়াল ফুয়েল অয়েল। এরা মূলত পাওয়ার প্ল্যান্টের ফুয়েল হিসেবে কাজ করে, প্লাস হচ্ছে বিভিন্ন বড় বড় জাহাজের ফুয়েল হিসেবেও কাজ করে। এবং একদম নিচে যে রেসিডিউ পাওয়া যায় সেটা হচ্ছে টারপেন্টাইন বা টার, সেটা দিয়ে রাস্তা রাস্তা ইত্যাদি তৈরি করা হয়। এই হচ্ছে মোটামুটি ওভারঅল ক্রুড অয়েল থেকে আমরা যেসব জিনিসপত্র পাই তার একটা মোটা দাগে একটা রিপ্রেজেন্টেশন। এই প্রত্যেকটা উপাদান থেকে আবার কিন্তু হাজার হাজার রকমের সাব প্রোডাক্ট আমরা পাই, যেগুলো দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। আচ্ছা, এখানে হচ্ছে টোটাল পেট্রোলিয়ামটার যে ক্র্যাকিংটা, সেই ক্র্যাকিং এর বিভিন্ন ধাপটা একটু ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। ছবিটা দেখতে যদিও এর মধ্যে ডাচ ভাষা জার্মান ল্যাঙ্গুয়েজ আছে, যে কারণে এটা বুঝতে একটু সমস্যা হবে, তবে ওভারঅল ছবিটা আমি এজন্য দিয়েছি যে আপনারা একটু দেখবেন যে পেট্রোলিয়ামের ক্র্যাকিংটা কিভাবে হয় এবং ক্র্যাকিং এর ফলে হাইড্রো ট্রিটারের মধ্য থেকে কিভাবে বিভিন্ন রকমের প্রোডাক্ট আলাদা হয়। এটা একটু জাস্ট ভিডিও রিপ্রেজেন্টেশন দেখানোর জন্য। এ পর্যায়ে আমাদের পেট্রোলিয়াম সংক্রান্ত বিভিন্ন রকমের কোয়েশ্চেন গুলো আছে এবং সর্বশেষ আমরা আসবো বাংলাদেশের পেট্রোলিয়াম পরিশোধন শিল্প। রাষ্ট্রায়ত্ত খাতে আমাদের পেট্রোলিয়াম পরিশোধনের জন্য একমাত্র কারখানা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বা ইআরএল। এটা চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে পতেঙ্গা এলাকায় অবস্থিত, বিশাল এরিয়া জুড়ে। এরা মূলত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ক্রুড অয়েল এবং মার্বান ক্রুড অয়েল আমদানি করে এবং এগুলোকে ডিস্টিলেশনের মাধ্যমে পরিশোধন করে বিভিন্ন রকমের পণ্য উৎপাদন করা হয়। এখানে নিচে সুন্দর একটা ছবি আছে ইআরএল এর। তো ইস্টার্ন রিফাইনারি ছাড়াও কিন্তু বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি নামে একটা বেসরকারি তেল শোধনাগার রয়েছে। এরা মূলত উৎপাদিত যেসব পেট্রোলিয়ামজাত পণ্য আছে তার মধ্যে রয়েছে এলপিজি, তারপরে স্পেশাল বয়লিং পয়েন্ট সলভেন্ট আছে, মোটর গ্যাসোলিন রেগুলেটর বা পেট্রোল আছে, তারপরে অকটেন আছে, ন্যাপথা আছে, টারপেন্টাইন আছে, সুপিরিয়র কেরোসিন অয়েল আছে, এভিয়েশন ফুয়েল সেগুলো আছে, তারপর হাই স্পিড ডিজেল আছে, জুট বেচিং অয়েল আছে, লাইট ডিজেল অয়েল, ফার্নেস অয়েল, বিটুমিন ইত্যাদি। ইআরএল থেকে যে ন্যাপথা পাওয়া যায় সেটাও কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। ইআরএল এর কার্যক্রম 24/7 চলতে থাকে, মানে সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা কন্টিনিউয়াসলি শিপ ভিত্তিক প্রচলিত হয়। এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী এরা প্রসেসিং এর মাধ্যমে যে ফিটা পায়, অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এই ক্রুড পেট্রোলিয়াম প্রসেসিং এর জন্য ইআরএল কে একটা ফি দেয়, এটা হচ্ছে এদের আয়ের মূল উৎস। এছাড়া ইআরএল মূলত দেশের পেট্রোলিয়াম যে পণ্যের যে চাহিদা, বিশেষ করে জ্বালানি চাহিদার একটা উল্লেখযোগ্য অংশ পূরণ করে এবং এরা মূলত ব্যাকআপ হিসেবে কাজ করে, অর্থাৎ দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমরা ইআরএল এর একটা দেখতে পাচ্ছি, কি বলে প্রসেস ফ্লো ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামটি একটু আপনারা ধৈর্য ধরে সময় নিয়ে দেখবেন যে এখানে আমরা ইনপুট থেকে, অর্থাৎ ইনপুট থেকে অ্যাটমসফিয়ারিক ডিস্টিলেশন, পরবর্তীতে গ্যাসোলিন স্টেবিলাইজার এবং স্টেবিলাইজারের মাধ্যমে আমরা যেসব প্রোডাক্ট গুলো পাই সেই প্রোডাক্ট গুলো আসলে এন্ড প্রোডাক্ট আকারে দেখানো হয়েছে। তো এটা খুব একটা জটিল কোনো ছবি না, আপনারা একটু ফলো করলেই বিস্তারিত বুঝতে পারবেন যে ইস্টার্ন রিফাইনারিতে প্রসেস ফ্লো ডায়াগ্রামটা বা প্রসেসটা কিভাবে আসলে কোন প্রসেসে এখান থেকে ক্রুড অয়েল থেকে আমরা বিভিন্ন রকমের উৎপাদ পেতে পারি। তো আজকের লেকচার এ পর্যন্তই। আপনাদের বিভিন্ন রকমের রেফারেন্স দেয়া আছে, আমরা যেসব ইউজ করেছি অনলাইন এবং বিভিন্ন বইয়ের রেফারেন্স আপনারা পিডিএফ আকারে পাবেন। এই লিঙ্কগুলোতে ক্লিক করলেই আপনারা সরাসরি সেই পেজে বা সেই লিঙ্কে চলে যেতে পারেন। এছাড়া যদি আপনারা পিডিএফ ফরম্যাটটা ইউজ করেন, এখানে তো আমার যে প্রেজেন্টেশন ফাইলটা বা পিপিটিএক্স ফাইলটা, এটা কিন্তু সরাসরি লিঙ্কে ক্লিক করলেই আপনি ওইখানে চলে যেতে পারবেন। আর যদি আপনি এটা ব্যবহার করতে না পারেন বা পিডিএফ এ যদি এভাবে না আসে, তাহলে পিডিএফ এ আপনি এরকমের কার্সরটা এখানে নিয়ে গেলে দেখবেন যে একটা বক্সের মধ্যে এরকমের এই লিঙ্কটা চলে আসে। তো কষ্ট করে এই লিঙ্কটা একটু কপি করবেন, কপি করে আপনার যে কোনো ব্রাউজারে পেস্ট করলেই আপনি নির্দিষ্ট পিডিএফ বা নির্দিষ্ট ওয়েবসাইট গুলোকে ভিজিট করতে পারবেন। এবং আমাদের এই টপিকটার উপরে আরো ইন ডিটেলস পড়াশোনা করতে চাইলে ওই সোর্স গুলো থেকে পড়াশোনা করতে পারেন। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।